তুই কি বাংলা কথা বুঝোস না? আমি তোকে কতবার বলবো, আমি তোকে পছন্দ করি না। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিব না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। ওকে, আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমি আজ থেকে আপনাকে মুক্ত করে দিলাম। আমি চলে যাচ্ছি সারা জীবনের মতো। গুড বাই। সত্যি যাবি? যা, তাড়াতাড়ি যা। আমি তোর প্রতি বিরক্ত। আমি আর নিতে পারছি না। আর কতদিন এভাবে সবার সামনে ভালোবাসার অভিনয় করব? তোর থেকে মুক্তি চাই আমি। যা তাড়াতাড়ি। নয়ন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরল। নেহা থমকে গেল। নয়ন বলে ওঠে, ভালো থাকো আমার প্রথম ভালোবাসা। হয়তো আর কোনো দিন দেখা হবে না। আমিও চাই তোমার সাথে আর আমার দেখা না হোক, কিন্তু তোমায় আমি ডিভোর্স দিব না। তুমি সারা জীবন আমার স্ত্রী হয়ে থাকবে। নয়নের কথা শুনে নেহা রেগে মারতে যাবে। হুট করে নয়নের ঘুম ভেঙে গেল। নয়ন লাফ দিয়ে উঠে দেখে ওর ভাবি মগ নিয়ে দাঁড়িয়ে আছে। নয়নের সারা শরীর ভিজে একাকার হয়ে গেছে। নয়নের ভাবি রেগে বলে, বেলা কত বাজে, নবাবের মতো যে ঘুমাচ্ছিস? বাজার করবে কে? গতকাল যে সবাই কতবার কইলো ওই বাড়ির মালিকের মেয়ে আসবে, তাকে আপ্যায়ন করা লাগবে। আমাদের কথা বুঝোস না? তাড়াতাড়ি যা, বাজার করে নিয়ে আয়, রান্না বসাতে হবে। যাচ্ছি ভাবি। নয়ন তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেল বাজারের ব্যাগ আর লিস্ট নিয়ে। নয়ন বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেল। 2 ঘন্টা ধরে বাজার করে একটা ভ্যান গাড়ি নিয়ে বাসায় আসলো। নয়ন মানুষ নিয়ে বাজারের ব্যাগ বাসার ভিতরে পাঠিয়ে দিল। নয়ন সবাইকে টাকা দিয়ে ওই লাস্টের একটা ব্যাগ নিয়ে বাসার ভিতরে গেল। নয়ন ভিতরে ঢুকে ব্যাগ ওর ভাবির দিকে দিতে যাবে, তখন নয়নের হাত থেকে ব্যাগ পড়ে গেল। নয়নের ভাবি রেগে নয়নকে সজোরে থাপ্পড় মেরে বলল, এটা কি করলি? ম্যামের সামনে এমন কাজ করার সাহস কোথা থেকে পেলি? সরি সরি ভাবি, আমার হাত ফসকে পড়ে গেছে। আমি এখন তুলছি আর এখানে পরিষ্কার করে দিচ্ছি। নয়ন তাড়াতাড়ি করে ব্যাগের ভিতরে বাজারগুলো তুলতে লাগলো। ভাবি বাড়িওয়ালার মালিকের মেয়েকে সরি বলতে লাগলো। নয়ন ব্যাগটা রান্নাঘরে রেখে এসেছে। ন্যাকড়া নিয়ে এসে মুছতে লাগলো ফ্লোর। হঠাৎ করে মালিকের মেয়ে বলে ওঠে, উনি কে? জি, এই বাসার কাজের লোক। ভাবি, মিথ্যে কেন বললেন? ম্যাম, উনি আমার ছোট ভাইয়া। আতিয়ার কথা শুনে ভাবির আগে কটমট করতে লাগলো। নেহা বলে ওঠে, কেউ বলে কাজের লোক, আবার কেউ বলে ছোট ভাইয়া। মানে কি? ম্যাম, দুটাই। যেটা মনে করলে আপনার সুবিধা হবে সেটা মনে করে নেন। নয়ন মুছে চলে গেল। ভাবনার জগতে চলে গেল। ফ্ল্যাশব্যাক। আমাকে বিয়ে করতে তোকে বলেছিলাম? তুই আমাকে বিয়ে কেন করলি? ও, তুই তো আমাকে বিয়ে করছোস আমার বাপের টাকা দেখে, তাই না? কত টাকা চাস বল? এখনই দিয়ে দিচ্ছি। তাও আমার চোখের সামনে থেকে সারা জীবনের জন্য চলে যা। নেহা আলমারি খুলে কতগুলো টাকার বান্ডিল মুখে ঢিল দিলে টাকাগুলো নিচে পড়ে গেল। নয়ন টাকার বান্ডিল তুলে বলল, টাকা আছে বলে খুব অহংকার, তাই না? আপনার বাবা মায়ের মুখে যে চুনকালি মেখে যাচ্ছিল, তখন এইসব দেমা কই ছিল? নিজেকে শুধরান। বেশি অহংকারী হয়েন না, ভবিষ্যতে পস্তাতে হবে। কথাগুলো বলে নয়ন বান্ডিলগুলো হাতে দিতেই নেহা রেগে গলা চেপে ধরে বলল, তোর এত বড় সাহস আমাকে বলস? আমি অহংকারী? তোর সাহস কি করে হলো আমাকে এত বড় কথা বলার? আমি তোকে খুন করে ফেলবো। নয়ন রাগে হাত ধরে এক ছটকে সরিয়ে দিয়ে বলল, শক্তি খাটাতে আসবেন না। আমার থেকে কিন্তু আপনার শক্তি বেশি না। আমি আপনাকে পছন্দ করি। আপনার আব্বু জোর করলো, তাই আমি আপনাকে বিয়ে করছি। আপনি আমার ক্রাশ, বাট আপনাকে বিয়ে করার স্বপ্ন আমি কখনোই দেখি নাই। আল্লাহর কাছে শুধু বলেছিলাম, আপনি যদি আমার জন্য কল্যাণময় হয়ে থাকেন, তাহলে যেভাবে হোক আল্লাহ যেন আমাকে আপনার করে দেয়। কতটা যেভাবে ফলে যাবে আমি বিশ্বাস করতে পারছিলাম না। বিয়ের সুযোগ এসেছে, তাই আর দেরি না করে বিয়ে করছি। বাট এখন বুঝতে পারছি আপনি যে অহংকারী মানুষ, এত কাছে না আসলে জানতামও না। নয়নের কথা শুনে নেহা রেগে বলে, তার মানে তুই আমাকে ইচ্ছে করে বিয়ে করেছোস? এমন না যে তুই আমার হবু হাজবেন্ডকে ফাঁসিয়ে দিয়েছোস? বেকুব মাইয়া, মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটু নিচে থাকে কেবল প্রমাণ পেলাম। কুত্তা, এত বড় কথা! কুল, এই আমি কি আপনার হবু জামাইকে চিনতাম নাকি কখনো দেখছি? আর সকল প্রমাণ তো তার স্ত্রী আর পুলিশ এসে দিয়ে চলে গেল।
এখানে আমি কিভাবে তাকে ফাঁসাবো? নেশা করে বিয়ে করতে গেছিলেন নাকি? কি? আমি নেশা করে বিয়ে করতে গেছি? নেহা কথাটা বলে আবার গলা ধরতে যাবে, নয়ন টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলে নয়ন নিজেকে সামলাতে না পেরে নেহাকে নিয়ে খাটের উপর পড়ে গেল। নয়ন নেহার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নেহার আগে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। নয়ন কোমর শক্ত করে জড়িয়ে ধরলে নেহা কেঁপে উঠল। নয়নের ঠোঁটে কামড় দিয়ে ধরলে নয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লাফ দিয়ে উঠে বলল, আপনাকে কি জীবনেও মাংস খাওয়াই নাই নাকি, যে মানুষের মাংস খেতে নিয়েছেন? না খাওয়াই নাই তোকে খাবো। কুত্তা বিড়াল, আমাকে কিস করস? ইয়াক্থু। নেহা থুতু ফেলে নয়ন নেহার মাথার পিছনে ধরে জোরে করে কিস করলো। নেহা রেখে নয়নের মাথার চুল ধরে টেনে ধরে রাখতে লাগলো। নয়ন নেহার কোমরে সুরসুরি দিলে নেহা হাসতে লাগলো। নেহার ঠোঁট চালে নেহা নয়নকে মারতে লাগলো আর হাসতে লাগলো। নয়ন নেহাকে কাতুকুতু দিতে দিতে এক পর্যায়ে নেহার চোখে পানি বের হইলে নয়ন ছেড়ে দিয়ে বলল, আদর করে চোখের পানি বের করানোর কথা ছিল, সেখানে কাতুকুতু দিয়ে বের করতে হইল। দুঃখ সবই কপাল আমার। নয়নের কথা শুনে নেহা আর রেগে বলে, কুত্তা ফাজিল কোথাকার, লজ্জা করে না এইসব কথা বলতে? বাদর, তোকে তো আমি। ও মা, আপনি দেখি কিস খাওয়ার জন্য বাড়াবাড়ি করতেছেন। আসেন আবারও কিস করি। রাগ দেখে ঢং না করে আসেন আদর করি। নয়ন কথাটা বলে নেহার হাত ধরে কিস করতে যাবে। নেহা পেটে সজোরে লাথি মারলে নয়ন পেট ধরে বলে ওঠে, আহ, ফাজিল কোথাকার, এভাবে কেউ মারে? আয় আবার আদর করতে। এবার ওইখানে মারমুদ জীবনও বাচ্চার বাপ আর হইতে পারবি না। ধরলাম না আপনাকে, জানতো। নয়ন কথাটা বলে বালিশ নিয়ে সোজা শুয়ে পড়ল। নেহা বলে উঠল, ওই, নিচে গিয়ে ঘুমা, আমার খাট থেকে নাম। কখনই না, আমি এখানে ঘুমাবো। এইটা আমার বইয়ের বিছানা। নয়নের কথা শুনে নেহা ভুরকুচকে তাকিয়ে বলল, এইটা আমার রুম, আমার বিছানা। তোর বউ আবার কে রে? তুমি মোর বউ, আর তোমার সব কিছু মানে তো আমার। জানেমান। নেহা আবার মারতে যাবে, সাথে সাথে নয়ন বলে ওঠে, না না জান, এভাবে মারতে এসো না। রোমান্স করতে মন চাইবে আবার। নিজেকে কন্ট্রোল করছি, চুপচাপ শুয়ে পড়ো, না হলে কিন্তু। ঠোঁট কামড় দিয়ে ধরলে নেহা বালিশ দিয়ে বাড়ি দিতে দিতে বলে, কুত্তা বিড়াল, কাছে এসে দেখ না, ওইখানে মেরে দিব। নয়ন সাথে সাথে মাঝখানে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। নেহা ওয়াশরুমে চলে গেল। নয়ন মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নেহা ওর বুকের উপর শুয়ে আছে। নয়ন আস্তে আস্তে ওর মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে কিস করতে যাবে। সাথে সাথে নেহা ওর চোখ খুলে নয়ন ঠোঁট বাঁকা করে তাকালে নেহা লাফ দিয়ে উঠে মুখে সজোরে খুশি মারতে যাবে। সাথে সাথে নয়ন লাফ দিয়ে নিচে নেমে বলল, আমি ব্যায়াম করছি, আমার খেয়ে কাজ নেই, আপনাকে কিস করা লাগবে? এক থু, কি বিশ্রী দেখতে। তাকে নাকি আবার ঘুমের সুযোগ নিয়ে কিস করমু? এত রুচি আমার খারাপ না। নয়ন কথাগুলো ভাব নিয়ে বলে চলে গেল। নেহা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো। নয়ন মিটিমিটি হাসতে লাগলো। নেহার আগে কিছু বলবে তার আগে নয়ন ওয়াশরুমে দরজা লাগিয়ে দিয়ে গোসল করতে লাগলো। গোসল করে তোয়ালে পরে বের হইলে নেহা রেগে ওর দিকে এসে কলা ধরতে যাবে। সাথে সাথে নয়ন টান মেরে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, রোম্যান্স করার মুড এসেছে নাকি? নেহা নয়নের কথা শুনে আর ওর শরীরে জামা না দেখে লজ্জায় ধাক্কা দিয়ে বলে, চুপ কর কুত্তা, তোর মতো কুত্তার লগে কে রোমান্স করবে? তোমার সাহস আছে নাকি আমার সাথে রোম্যান্স করার? তোমার সেই ক্ষমতা নাই, আবার এসেছে আমায় কুত্তা বলতে। তুমি চাইলে কি আমি তোমার সাথে রোম্যান্স করব? না, যাও ভাগো। নয়ন ভাব নিয়ে যেতে নিলে নেহা রেখে কটমট করতে লাগলো। নয়ন শার্ট প্যান্ট পরে পিছনে ঘুরে পড়ল। লুচ্চিদের মতো তাকিয়ে আছো কেন? লাভ নাই, আমি তোমাকে কাছে আসতে দিব না। নিজেকে কি ভাবুস? তুই আমাকে কাছে আসতে না দেওয়ার কে? আমি চাইলে সব করতে পারি। সব করতে পারলেও আমি আসতে না দিলে আমার কাছে আসতে পারবে না। নয়নের কথা শুনে নেহা রেগে নয়নের কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে নয়নের উপর ঝাঁপিয়ে পড়ে নয়নের হাত দুইটা খাটের সাথে চেপে ধরে কিস করতে গেলে নয়ন মুখ সরিয়ে দিতে লাগলো আর সরিয়ে দেওয়ার ভান করতে লাগলো। নেহা জোরে করে কিস করলে নয়ন মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, বউ আমার পাদে ফাঁ দিয়েছে। লাভ ইউ শ্বশুরমশাই, আপনার কথাগুলো শুনে লাভ হয়েছে। আমার বউ যে জিদ্দি, যেটা না করবো ওইটাই যে করবে।
কথাটা শুনে অনেকটা কাজে দিল। নয়ন কথাগুলো ভাবছিল আর হাসছিল। নেহা নয়নের ঠোঁট ছেড়ে বলল, কি করে কি যেন বলছিলি? আরে ধুর, এটা তো কিস। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমি করেছিলাম দেখে কিস করতে পারলে, না হলে তো অন্য কিছু করার সাহস তোমার নাই। কি? আমার সাহস নিয়ে আবার কথা বলোস? তোকে তো আমি। নেহা কথাটা বলে টান দিয়ে ওর শার্ট ছিঁড়ে ফেলল। নেহা নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ে নয়ন খুশিতে নেহার আদর খেতে লাগলো আর বাধা দেওয়ার ভান করতে লাগলো। লাস্টের দিকে নয়ন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহাকে নিচে ফেলে আদর করতে লাগলো। দুজন হারিয়ে গেল সুখের জগতে। নেহার ফোন বাজলে ও লাথি দিয়ে নয়নকে সরিয়ে দিয়ে বলল, তোকে আমি পরে দেখে নিব কুত্তা। নয়নের হাসি দেখে নেহা রেগে গেল। মারতে যেতে নিবে, আবার ফোন বাজলে নেহা ফোনটা রিসিভ করলো। নেহা কথা বলে দৌড়ে গোসল করতে চলে গেল। নয়ন হাসতে হাসতে বলতে লাগলো, এমন পাগলি মেয়ে জীবনও দেখি নাই। এই মেয়ে নাকি এত বড় কোম্পানি চালায়। নয়ন হাসতে লাগলো। নেহা তাড়াতাড়ি করে গোসল করে বের হইল আর নয়নকে বলল, কুত্তা, হাসা বাদ দিয়ে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে অফিসে আয়। মিটিং আছে, তাড়াতাড়ি যেন তোকে না পাই, তাহলে তোর চাকরি আমি খেয়ে দিব। আপনি আমাকে খেয়ে দিয়েছেন, আবার আমার চাকরি খাবেন? আপনি আসলেই কেমন যেন। আমার ইজ্জত কেড়ে নিতে লজ্জা লাগলো না আপনার? ছি, আপনি এত খারাপ। আমার সঙ্গে পাঙ্গা নিস না, তাড়াতাড়ি আয়, না হলে তোর খবর আছে। নয়ন আর কিছু না বলে দৌড়ে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। নেহা রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেল। নয়ন গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হইতে গেলে নেহার আম্মু বলে উঠল, নয়ন, কোথায় যাও? নিয়াও দৌড়ে গেল, আবার তুমিও? মিটিং আছে আন্টি, আমি অফিসে গেলাম। আন্টি কি, আম্মু বলো। বাই। নয়ন দৌড়ে চলে গেল। নয়ন তাড়াতাড়ি করে বাইক নিয়ে সোজা অফিসে চলে গেল। অফিসে গিয়ে তাড়াতাড়ি করে ফাইলগুলো গুছিয়ে নেহার কেবিনে চলে গেল। নেহা নয়নকে বলল, এই দুইটা কাজ তাড়াতাড়ি কর, 1 ঘন্টা সময় দিয়েছি, তাড়াতাড়ি। ম্যাম, একা এত তাড়াতাড়ি করা সম্ভব না। আমি হেল্প করছি, তাড়াতাড়ি কাজ কর। নয়ন সামনে বসে কাজ করতে লাগলো আর নেহা নিজের কাজ করতে লাগলো। ম্যানেজার এসেছে, সাহায্য করতে লাগলো। তাড়াতাড়ি করে তিনজন কাজ শেষ করে নিল। নেহা বলে ওঠে, আমি চলে যাচ্ছি, দুইজন গুছিয়ে চলে আসেন। নয়ন ম্যানেজার মাথা নেড়ে হ্যাঁ সূচক বলল। নয়ন ম্যানেজার তাড়াতাড়ি করে চেক করে গুছিয়ে নিয়ে গেল। মিটিং রুমে ম্যানেজার নিয়ে গেল। নয়ন বাহিরে দাঁড়িয়ে থাকলো। 1 ঘন্টা পর মিটিং শেষ হলে সবাই বের হলে নেহা ম্যানেজার বাদ দিয়ে বলে, নয়ন অনুমতি নিলে ম্যানেজার আসতে বলল। নয়ন ভিতরে গিয়ে নেহার মুখ দেখে বলল, ম্যাম, কাজটা তাদের পছন্দ হয় নাই নাকি? নয়নের কথা শুনে ম্যানেজার একে অপরের দিকে তাকিয়ে নয়নের দিকে তাকিয়ে চুপ করে থাকলো। নয়ন বলে ওঠে, ম্যাম, চিন্তা করবেন না, আমরা আরও ভালোভাবে কাজ করব ইনশাল্লাহ। পরের বার আপনি কাজগুলো পাবেন, হতাশ হয়েন না ম্যাম। নয়ন কথাগুলো বলে মাথা নিচের দিকে করতে সাথে সাথে দুজন ফিক করে হেসে দিয়ে বলল, সবাইকে বলে দেন আমরা কাজটা পেয়ে গেছি, আগামীকাল একটা পার্টি রাখবো। নেহার কথা শুনে নয়ন খুশি হয়ে বলে ওঠে, অভিনন্দন ম্যাম। ধন্যবাদ। তাহলে যান, আপনারা সবাইকে বলে দেন, আর সকল কাজ আপনাদের হাতে। ওকে ম্যাম। ম্যানেজার চলে গেল। নয়ন চলে যেতে নিলে আবার ঘুরে নেহার কানের কাছে এসে বলল, অন্যের ইজ্জত কেড়ে নিয়ে এখন পার্টি দিতে চাইছেন? ছি, লজ্জা করেন আপনার? নয়নের বাচ্চা, তোকে তো আমি। নেহা মারতে যাবে, সাথে সাথে নয়ন দৌড়ে কিছুটা দূরে গিয়ে বলল, 2বার গোসল করাইছেন, আপনাকে আমি পরে দেখে নিব। নেহা কলম দিয়ে ডিল দিলে নয়ন ক্যাচ ধরে বলল, এর প্রতিশোধ আমি পরে নিব। তুই দাঁড়া, এখন দেখাবো, আই। নেহার কথা শুনে নয়ন লজ্জার ভঙ্গি করে বলল, এ মানে জান ম্যাম, কি যে বলেন না। বাসায় গিয়ে দেখায়েন, অফিসে কেউ এসব দেখায়? আপনার লজ্জা না থাকতে পারে, আমার তো আছে। নয়নের কথা শুনে নেহা রেগে বলে ওঠে, কুত্তা বিড়াল, তোকে বলছি কি, আর তুই গেছোস কোন দিকে? তোকে তো আমি মেরেই ফেলবো, তুই দাঁড়া। যাক বাবা, নিজেই বলো দেখাবে, আর এখন নিজেই আমাকে গালি দিচ্ছে। আসলে এই জন্য বলে, মেয়ে মানুষ যা ইচ্ছা বলবে, ওইটাতে কিছু হয় না। আর আমরা ছেলেরা একটু ধরলে বলে ইজ্জত নিয়ে নিয়েছি। সব কপাল, ছেলেদের কোনো ন্যায় বিচার নাই, সব মেয়েদের হাতে।
সবই কপাল। দাঁড়া তুই, ন্যায় বিচার দিমু তোকে। নেহা যেই মারতে আসবে নয়ন দৌড়ে পালিয়ে গেল। নেহা নয়নের কাণ্ড দেখে নিজের অজান্তে ঠিক করে হেসে দিল। এইদিকে নয়ন নিজের কেবিনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নিজেকে স্বাভাবিক করে সবার কাছে চলে গেল। ম্যানেজার সাথে সাথে সবাইকে খুশির সংবাদটা দিয়ে দিল। নয়ন নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলো আর মাঝে মাঝে নেহার দেওয়ালে টাঙ্গানো ছবির দিকে তাকিয়ে ভাবতে লাগলো। মাশাল্লাহ, আমার কপালে এমন একটা পরী কীভাবে যে জুটলো। মাশাল্লাহ, আমার বউটা এত কিউট কেন, দেখলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। উফ, তার যে তেজ, সেটাও কত সুইট। এমন বউ কীভাবে যে পেলাম, আদর করতে মন চাচ্ছে, বাট যে বউ কাছে গেলে এখন কাঁচা চিব্বি খাবে। নয়ন কথাগুলো ভেবে মাথা ঝাঁকি দিয়ে কাজ শুরু করে দিল। নয়ন কাজ করতে করতে হঠাৎ ক্ষুধা লাগলে ক্যান্টিনে চলে গেল খেতে। নয়ন খাওয়া শেষ করে ছাদে চলে গেল। ছাদে গেলে দেখে নেহা কারোর সাথে কথা বলছে। নয়ন নেহার পিছনে দাঁড়াতেই নেহা কথা বলা শেষ করে পিছনে তাকাতেই চমকে গেল। নয়ন সাথে সাথেই বলল, ম্যাম, আমি নয়ন। আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বউকে দেখতে আসলাম। কি? না মানে থুকু, আসলে ম্যাম, খাবার খাইছি তো একটু বেশি খেয়ে ফেলছি, তাই পেট কমানোর জন্য ছাদে আসলাম। একটু হাঁটাহাঁটি করলে কিছুটা কমবে, তাই আর কি। সরি ম্যাম, কিছু মনে করেন না, আমি আপনাকে ভয় দেখাতে চাই নাই। আপনি আমার একমাত্র বউ, থুকু মানে একমাত্র বস। আপনাকে কি আমি ইচ্ছা করে ভয় দেখাতে পারি? হয়েছে যান। ওইদিকে আমার, এইদিকে কি? হ্যাঁ, নয়ন সাইডে চলে গেল আর মাঝে মাঝে নেহার দিকে আর চোখে তাকিয়ে বলতে লাগলো, মেয়ে মানুষের ঢং দেখে বাঁচি না। আমার সাথে একই বিছানায় শুয়ে এখন কি ঢং করছে। একটু কাছে গেছি কেমন করে বজ্জাত মাইয়া। থুকু, আমার বউ থাক, গালি না দেওয়া ভালো। নয়ন নিচের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ থেকে নয়ন নিচে চলে গেল। নিজের কেবিনে বসে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে ছুটি হলে নয়ন অফিস থেকে বের হয়ে যায়। ক্লাবে চলে গেল ওর বন্ধুর সাথে দেখা করতে। বন্ধুর সাথে আড্ডা দিয়ে 10টায় বাসায় চলে গেল। বাসার ভিতরে গেলে নিহার আব্বু বলে ওঠে, নয়ন, কোথায় ছিলে এতক্ষণ? ফ্রেন্ডদের সাথে দেখা করতে। কিছু হয়েছে কি? এভাবে বসে আছেন যে? আম্মুরও মন খারাপ মনে হচ্ছে। নিহার আম্মু নয়নের মুখে আম্মু ডাক শুনে চোখ বড় বড় করে তাকালো। নিহার আব্বু বলে ওঠে, বাহ, ওইটা আম্মু আর আমি স্যার, বাহ কত সুন্দর বিচার। নেহার আব্বুর অভিমানে সুরে বলা কথা দেখে নয়ন নেহার আম্মু ফিক করে হেসে দিল। নয়ন বলে ওঠে, ভুল হয়েছে শ্বশুর আব্বু। নাও, তোমাকেও আব্বু বলল, আর অভিমান করে থাকা লাগবে না। যাই হোক আম্মু, কি হয়েছে এভাবে মন খারাপ করে আছেন কেন? কিছু না, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। না, বলেন কি হয়েছে? তোমার শ্বশুর আব্বুকে একটা নেকলেস কিনে দিতে বলছি, উনি শুনতে রাজি না, মেয়েও দিচ্ছে না, তাই ওদের সাথে কোনো কথা বলবো না সিদ্ধান্ত নিয়েছি। আহারে, খুব দুঃখজনক ব্যাপার। কিনে না দেওয়া পর্যন্ত মাথার কাছে ঘ্যান ঘ্যান করেন, বিরক্ত হয়ে দিয়ে দিবে। আরে, তুমি মেয়ের জামাই নাকি শত্রু? শাশুড়িকে কুবুদ্ধি দিচ্ছ? আরে আমি শত্রু না, আমি তো আম্মুকে বুদ্ধি দিলাম ভালো। আম্মু কাজে লেগে থাকেন, আমি আসছি, দরকার পড়লে আপনার মেয়ের কানের কাছে গিয়েও ঘ্যান ঘ্যান করেন। নয়নের কথা শুনে নেহার আব্বু ভুরু কুচকে তাকালো। নেহার আম্মু বলে, গুড আইডিয়া দিয়েছো। ওকে, তুমি যাও, আমি আমার কাজ করি। শুভকামনা রইল। নয়নের কথা শুনে নেহার আব্বু ভেবাচাকা খেয়ে বসে থেকে বলল, একজনের জ্বালাই পারছি না, এখন থেকে আমার মেয়ের ঘাড়ে জ্বালাতন তুলে দিলাম। নেহার আব্বুর কথা শুনে নেহার আম্মু হেসে দিল। নেহার আব্বুর শার্ট ধরে নেহার আম্মু টানতে লাগলো আর বাচ্চাদের মতো করে বলতে লাগলো। এদিকে নয়ন রুমে গিয়ে দেখে নেহা ল্যাপটপে কাজ করছে। নয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে নেহার পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। নেহা ভুরু কুচকে তাকালে নয়ন ফোন হাতে নিয়ে চালাতে লাগলো। নেহা বলে ওঠে, হচ্ছেটা কি? পায়ের উপর থেকে মাথা সরাও। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, মাথা সরাও। ঠেকা নাই মাথা সরানোর। নয়নের কথা শুনে নেহার আগে এক পা ঝটকায় সরিয়ে নিল। নয়নের মাথা ঠাস করে খাটের উপর পড়ে গেল। নয়ন রেগে উঠে নেহাকে টান দিয়ে ওর পেটের উপরে মুখ গুজে শুয়ে থাকলো। নেহা সরানোর চেষ্টা করলে নয়ন হাত চেপে ধরে থাকলো। নয়ন নেহার পেটে চুমু দিতে লাগলো। নেহা বলে ওঠে, নয়ন, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার রাগ তুলো না, আর ছাড়ো, আমাকে কাজ করতে হবে কিন্তু।
আগামীকাল তো পার্টিতে ব্যস্ত থাকতে হবে। কাজটা করতে দিবে নাকি আমি উঠবো? কাজের জন্য ছেড়ে দিলাম, না হলে বুঝিয়ে দিতাম। নয়ন কথাটি বলে চলে যেতে নিলে নেহা রাগে নয়নের পিছনে লাথি মেরে বলল। কি বুঝাবে তুই? আমাকে ভয় দেখাস? নেহার লাথি খেয়ে নয়ন পিছনে হাত দিয়ে ঘুরে তাকিয়ে নেহার মুখ দেখে বলল। ধের, লাল টমেটো একটা। লাল টমেটো তো খাওয়ার জিনিস, তাই কিছু কমও না। সুযোগ হইলে খেয়ে ফেলবো। কি বললি? আমি লাল টমেটো? ওইটাই বলছি। তোকে তো আমি। নেহা নয়নকে মারতে যাবে, তখনই নেহার আম্মু এসে বলল। আরে কি হচ্ছে এইসব, মারামারি কেন করছিস? রাক্ষসী মায়ের জন্ম দিয়েছেন, ভালো মায়ের জন্ম দিতে পারেন নাই? গুন্ডি একটা, কোথায় কোথায় মারতে আসে। আম্মু, ওকে এখান থেকে যেতে বলো, না হইলে ওই আমার হাতে খুন হবে। নয়ন নিচে যাও, বুয়া খাবার বেড়েছি তোমার জন্য। নয়ন আর কিছু না বলে চলে গেল। নেহার আম্মু নেহার সামনে বসে বাচ্চাদের মতো নেকলেস কিনে দিতে বলতে লাগলো। নেহা বলে ওঠে। উফ, আব্বুকে বলো তো আমি এখন ব্যস্ত আছি। তোর আব্বু তোকে নিয়ে যেতে বলছি। আমার সময় নাই, আমাকে কাজ করতে হবে। নেহার আম্মু নেহার সামনে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো, ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। নয়ন খাবার খেয়ে উপরে চলে আসলে নয়নের মেজাজ খারাপ হয়ে গেল। নয়ন বলে ওঠে। এই কয়েক মিনিট আম্মুকে দিলে কি সমস্যা তোমার? লজ্জা করে না? মায়ের জন্য কয়েক মিনিট সময় দিতে পারো না? নিজের ভিতরে তো মেয়ে মানুষের চিহ্ন কোনো নাই। মায়ের আবদারগুলোও তো পূরণ করতে পারো না। এত ইনকাম দিয়ে কি হবে যদি মায়ের আবদার পূরণ করতে না পারো? নয়নের কথা শুনে নেহা কাজ বাদ দিয়ে বলল। কি বললি? আমার ভিতরে মেয়ে মানুষের চিহ্ন নাই? আমি মেয়ে মানুষ না? দেখে তো মনে হয় না। মেয়ে মানুষ তাকে ভদ্র, নম্র, শান্ত, লজ্জাশীল হবে। শাড়ি পরবে, থ্রি পিস পরবে, দেখতে মাশাআল্লাহ লাগবে। আর আপনাকে দেখলে বেটা বেটা লাগে। রাগ তেজ তো সব ছেলেদের মতো। চুল কেটে ফেললে ছেলে প্রো ম্যাক্স লাগবে। নয়নের কথা শুনে নেহার আম্মু হাসি আটকাতে না পেরে ফিক করে হেসে দিল। নেহা আরও রেগে গেল। নেহার আম্মু হাসি থামিয়ে নিল। নেহার আগে হাতের কাছে গ্লাসটা ছুঁড়ে মারতে নয়ন ক্যাচ ধরে ফেলল। নয়ন ডেকে নেহার কাছে আসলে নেহা নয়নের চুল ধরে ফ্লোরে ফেলে মারতে গেলে নয়ন নেহার হাত শক্ত করে ধরে বলল। এই যে ছেলেদের মতো মারামারি করতে এসেছে, মেয়ে মানুষের চিহ্ন আসে নাই। আমি আসছি, জায়গা আমার লাগবে না। নেহার আম্মু চলে গেল। নেহা ছোটার চেষ্টা করতে নয়ন নেহাকে নিচে ফেলে দুই হাত ফুলরে ফেলে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নেহা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নয়ন জোর করে নেহাকে কিস করতে লাগলো। নেহার ঠোঁট ছেড়ে ঘাড়ে কিস করতে লাগলো। নয়নের ঠোঁটে স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। নয়ন নেহাকে নেশা ধরিয়ে দিতে লাগলো। নয়ন সুযোগ বুঝে উঠে গেল। নেহা নিজে থেকে নয়নকে টান দিয়ে নিজের উপরে ফেলে দিয়ে কিস করতে লাগলো। নয়ন মিটিমিটি হাসতে লাগলো। নয়ন নেহাকে কোলে তুলে খাটে শুয়ে দিয়ে নেহাকে আদর করতে লাগলো। নেহা নয়নের শার্ট খুলতে যাবে, নয়ন সাথে সাথে হাত ধরে বলল। আম্মুকে নেকলেসটা কিনে দাও। উনি সেই কখন থেকে বলছে। একটু সময় ব্যয় করলে কিন্তু তেমন ক্ষতি হবে না। নয়নের কথা শুনে নেহা নেশার ভিতরে ওইসব কথা শুনে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল। নেকলেস অর্ডার দেওয়া আছে, আগামীকাল দিব, পার্টিতে পরে নেবে। কি? তাহলে ওনাকে এভাবে রাগাচ্ছ কেন? এমন না করলে ওই নেকলেস একদিন পরে ওটার আর কোনো খোঁজ থাকবে না। হিসাব করে চলা উচিত। আম্মু প্রচুর অপচয় করে। টাকা নিলে সমস্যা নাই, বাট ওনার একদিন কিনবে, একদিন পরবে, আর ওই জিনিসটার ব্যবহার করবে না। এইটা খুব খারাপ অভ্যাস, এই জন্য একটু ঘোরাচ্ছি। ও আচ্ছা। দেখো নয়ন, আমাকে কাজ করতে দাও, না হলে কিন্তু তোর উপর ঝাঁপিয়ে পড়বো। নেহার কথা শুনে নয়ন ভুরকুচকে তাকালে নেহা বলে ওঠে। ওইভাবে তাকাস কেন? চোখ তুলে ফেলবো। একটা কথা বলবো? কি? তুমি অনেক বোকা। তোর আমাকে বোকা মনে হয়? ফাজলামি করস? দেখো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তুমি আমার ধরতে গেলে 3 বছর বা তার বেশি বড় হবে। তো তুমি আমাকে মেনে নাও বা না নাও, বাট তুমি কিন্তু চাইলে আমার উপরে জোর করে নিজের চাহিদা মেটাতে পারো। যেহেতু আমি তোমার স্বামী, যৌবন চাহিদার মাঝে যে সুখ, তুমি তো বোকা। আমি তোমার জায়গায় হইলে নিজের এই অধিকারটা নিতাম। বাঁচবো বা কতদিন, মজা তো নিয়ে নিতাম। আর আমি ছেলে মানুষ, আমি চাইলে বাইরে গিয়ে আমার চাহিদা মেটাতে পারবো। বাট তুমি নাম করা বিজনেসম্যান, তুমি চাইলে আমার মতো করতে পারবে না।
মান সম্মানের ভয়ে আছে। নয়নের কথা শুনে নেহা কিছু না বলে চলে গেল। নয়ন খাটের উপরে বসে ভাবতে লাগলো। প্ল্যান কি কাজে দিল না নাকি? কিছু তো বললো না। কয়েকদিন ওকে একটু বোঝানো লাগবে। ওর যে চাহিদা কাজে দিবে। যত ঢং করুক আমার কাছে আসবেই। নয়ন কথাগুলো ভেবে হাসতে লাগলো। নেহা ওয়াশরুম থেকে এসেছে, নয়নের পাশে গিয়ে বসলো। নেহা নয়নকে থাপ্পড় মারল। নয়ন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নয়ন বলে ওঠে, ওই আমি কি করছি? থাপ্পড় কেন মারলে? মন চাইছে তাই দিয়েছি। নেহা কথাগুলো বলে উঠে আদশা হয়ে কাজ করতে লাগলো। নয়ন ওর পাশে গিয়ে রাগ করে শুয়ে পড়ল। নেহা নয়নের দিকে আর চোখে দেখতে লাগলো আর ভাবতে লাগলো। কত খারাপ, বলে বাহিরে গিয়ে নিজের চাহিদা মিটাবে। আল্লাহ জানে কত মেয়ের সাথে এইসব কাজ করেছে। দেখতে তো মাশাল্লাহ ভালোই আছে। ধ্যাত, আমি কেন রাগ করছি? ওই যা ইচ্ছে করুক, তাতে আমার কি? আমি তো ওকে স্বামী হিসেবে মানি না। নেহা নিজেকে বোঝাতে লাগলো। নয়ন ঘুমিয়ে গেল। সকাল উঠে বের হয়ে গেল। নেহা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওর আব্বু আম্মুকে নিয়ে চলে গেল। নয়ন রিসেপশনে গিয়ে পার্টির সব কাজ করতে লাগলো। বিকালের দিকে পার্টি শুরু হয়ে গেল। সবাই আনন্দ করতে লাগলো। খাওয়া দাওয়া, গান বাজনা, নাচানাচি সব করতে লাগলো। হঠাৎ করে নেহা নয়নের দিকে চোখ গেল। নেহা দেখে দুইটা মেয়ে নয়নকে জোর করে ড্রিঙ্কস করাচ্ছে। নেহা এগিয়ে যাবে, তখন ভাবলো, দূর, যা ইচ্ছে করুক গা, তাতে আমার কি? ফালতু পোলা, মেয়েদের সাথে খালি ডলাডলি করে, লুচ্চা কোথাকার। আর এই মেয়েগুলোর সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, না হলে মাঝে মাঝে ওদের আশেপাশে কেন থাকছে? আর মেয়েগুলো তাকানো দেখে মনে হচ্ছে ভালোই সম্পর্ক আছে। নেহা কথাগুলো ভেবে আর গেল না। নেহা সবার সাথে কথা বলতে লাগলো আর নয়নের দিকে তাকিয়ে খেয়াল রাখতে লাগলো। হঠাৎ অন্যদিকে ঘুরে গেলে পিছনে তাকিয়ে দেখে নয়ন নাই। নেহা ওইখান থেকে তাড়াতাড়ি করে সরে গিয়ে নয়নকে খুঁজতে লাগলো। উপরে গেলে ওই মেয়েদের ভিতরে একজনকে একটা রুমে ঢুকতে দেখলে নেহা তাড়াতাড়ি করে ওই রুমের সামনে গেল। দেখে মেয়েদের মধ্যে একজন ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে। নয়ন বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। নয়নের উপরে মেয়েটা আরেকটা মেয়েকে বলে, এই ওর পা ধরতো, এখন সুযোগ। ওকে ব্ল্যাকমেল করলে এই আমাকে বিয়ে করতে বাধ্য হবে। মেয়েটা শক্ত করে পা ধরলো। নয়ন বলতে লাগলো, আমাকে ছাড়েন আপনারা। আমার বউ আছে। আমার সাথে এমন করবেন না। আমাকে ছেড়ে দেন। নয়নের কথা শুনে নেহার বুকটা কেঁপে উঠল। উপরে ওঠা মেয়েটা বলে, ও নাকি বউ আছে শুনছস? ওই সিঙ্গেল, ওই নাকি বিয়ে করছে। আচ্ছা, ওই আরেকটা মেডিসিন গুলে দে, দেখবো নিজেকে কতক্ষণ কন্ট্রোল করতে পারে। মেয়েটা ড্রিঙ্কসের সাথে মিশিয়ে দিতে লাগলো। নেহা বাধা দিতে যাবে, তার আগে ওকে কেউ ডাকলে নেহা চলে গেল। নেহা মনে মনে ভাবতে লাগলো, যা ইচ্ছে করুক গা, আমার কি? আমি ওকে ভালোবাসি না। ওর সাথে কে ইন্টিমেট হইলো না হইলো ওইটা আমার দেখার সময় নাই। কিন্তু নয়ন এত কিছুর পর কিভাবে বউ আছে বলছে, নিজেকে কিভাবে কন্ট্রোল করছে? আর এই মেয়ে দুইটা তো সব সময় দেখতাম নয়নের দিকে তাকিয়ে থাকতে, নয়নের আশেপাশে থাকতে। মেয়েগুলোর মনের এই শয়তানি ছিল। নেহা কথাগুলো ভাবতে ভাবতে যাচ্ছিল। হঠাৎ করে এক কাপল সামনে পড়লে দেখে নেহা দুইটাই ঝগড়া করছে। মেয়েটা তার স্বামীকে বলছে, আর একটা মেয়ের দিকে তাকাও না, চোখ তুলে ফেলবো। তোমার সব কিছু শুধু আমার, অন্য কারণ না। যত ইচ্ছে আমাকে দেখবে, যা মন চায় তাই করবে। খবরদার অন্যদের দিকে তাকাবে না। মেয়েটার স্বামী বলছে, আরে বাবা, আমি কই তাকাচ্ছি? একটু তো তাকিয়েছি, এতে রিয়েক্ট কেন করছো? মেজাজ খারাপ হচ্ছে। এত মানুষের মাঝে চিল্লাপাল্লা করবে না বলে দিলাম। এসব নিয়ে ঝগড়া করছে। নেহার কানে মেয়েটার কিছু কথা বাজতে লাগলো। নেহা আর নিজেকে সহ্য করতে না পেরে দৌড়ে রুমের দিকে গেল। দ্বিতীয় নাম্বার মেয়েটা বের হয়ে দরজা দিতে যাবে। নেহা দৌড়ে গিয়ে মেয়েটাকে চুলের মুঠি ধরে থাপ্পড় মেরে ফেলে দিয়ে দরজা খুলে ভিতরে গেল। নয়নের শরীর থেকে সব খুলতে নিবে। নেহা দৌড়ে গিয়ে মেয়েটাকে বলল, এই শাকচুন্নি, আমার তোর এত বড় সাহস আমার জামাই শরীরে হাত দেস? আমার জামাইকে নিজের করবি? ওয়েট, তোর করাচ্ছি। নেহা কথাগুলো বলে মেয়েটার চুল ধরে নামিয়ে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। মেয়েটার দ্বিতীয় নাম্বার মেয়েটা হা হয়ে গেল। মেয়েগুলো বলতে লাগলো, ম্যাম, এইসব কি বলছেন? ম্যাম, আমরা জানতাম না নয়ন স্যার আপনার হাজবেন্ড। ম্যাম, আমরা না বুঝে ভুল করে ফেলেছি। প্লিজ ম্যাম, আমাদের ছেড়ে দিন। ম্যাম, আমি স্যারকে ভালোবাসি।
আমি জানতাম না যে উনি আপনার হাজবেন্ড। নেহার পায়ে ধরে কান্না করতে লাগলো। মেয়েগুলো কোনো মতে সুযোগ পেয়ে দৌড়ে পালিয়ে গেল। নেহা নয়নের কাছে গেল। নয়ন নেহাকে টান দিয়ে নিচে ফেলে নেহার উপর ঝাঁপিয়ে পড়ল। নেহা বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো। নয়ন কোনো বাধা না মানলে নেহা ভাবতে লাগলো, থাক, এখন বাধা না দেওয়াই ভালো। আমি তো ওর স্ত্রী, ওর সম্পূর্ণ অধিকার আছে আমার উপরে। আর যে নেশার ঘোরে আছে, ওই জানেও না ও কি করছে। নেহা আর বাধা না দিয়ে নয়নের সাথে ইন্টিমেট হতে লাগলো। নয়ন আদর করতে করতে ক্লান্ত হয়ে নেহার বুকে মুখ লুকিয়ে অজ্ঞান হয়ে গেল। হঠাৎ করে কারোর ডাকে নয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে রান্নাঘর থেকে বের হয়ে চলে যেতে নিবে। তখনই নেহা বলে ওঠে, নয়ন। নেহার মুখে নয়ন ডাক শুনে সবাই অবাক হয়ে গেল। নয়ন থমকে গেল। নয়নের আম্মু, ভাইয়া, আব্বু আসলো। নয়নের ভাবি বলে ওঠে, ম্যাম, আপনি ওকে চেনেন নাকি? ওর নাম কিভাবে জানলেন? ভাবি কি যে বলেন না, উনি আমাকে কিভাবে চিনবে? আমি তোমাকে চিনি, আর খুব ভালো করে চিনি। নয়ন ঘুরে তাকাতেই নেহা বলে ওঠে, আমাকে তুমি চিনতে পারছো না? আপনার মতো বড় লোককে আমি কিভাবে চিনব? আপনাদের সম্পর্কে শুনেছি, বাট কোনোদিন দেখি নাই। আজকে দেখলাম। আপনাদের কাছে হাজার হাজার শুক্রিয়া যে আপনারা আমার ভাই বাবাকে এই বাড়িতে কেয়ারটেকার হিসেবে রাখছেন, বিশ্বাস করে তাদের এই বাসায় থাকতে দিয়েছেন। হাই নয়ন, কেমন আছো? হাই ম্যাম। জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় ছিলে? তোমাকে তো এসেই দেখলাম না। বাজারে গেছিলাম। ও আচ্ছা, শোনো, খাওয়া শেষ করে ঘুরতে যাব, নিয়ে যাবে তো? আমার কাজিনও এসেছে। সবাই আসবে আস্তে আস্তে, সবাই আসার আগে আমরা ঘুরে আসবো, নিয়ে যাবে তো? ইনশাল্লাহ, নিয়ে কেন যাব না, অবশ্যই যাব। আমার কাজ তো আপনাদের নিয়ে ঘোরা। ধন্যবাদ। রাইসা, তুই ওকে চিনিস? হ্যাঁ, আমি তো এখানে থেকেছি। তুলি, আমি এখানে এসে কয়েক মাস থেকেছিলাম। তখন নয়নের সাথে ঘুরেছি, অনেক আড্ডা দিয়েছি। তুমি এসেছো, দেখো অনেক মজা হবে। পরে আর দেশের বাইরে যাইতে চাইবে না। ও, ম্যাম, আপনারা আসেন, খাবার দেই। ভাবির কথায় সবাই গিয়ে বসলো। ভাবি ইশারা করলে নয়ন সব কিছু এগিয়ে দিতে লাগলো, খাবার বেড়ে দিতে লাগলো। ভাবি যখন চিংড়ি মাছ নেহাকে দিতে যাবে, সাথে সাথে নয়ন বলে ওঠে, ভাবি ম্যামকে রুই মাছ দেন, চিংড়ি মাছ দিয়েন না। নয়নের কথা শুনে নেহা সহ সবাই অবাক হয়ে তাকালো। রাইসা বলে ওঠে, নেহা আপুর অ্যালার্জি আছে। বাট নয়ন, তুমি কিভাবে বুঝলে যে ওনাকে চিংড়ি মাছ দেওয়া যাবে না? সরি ম্যাম, আমি তো জানতাম না। সমস্যা নাই। নয়ন কিছু না বলে খাবারগুলো এগিয়ে দিতে লাগলো। নেহা নয়নের দিকে আর চোখে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, এখনো মনে রেখেছে আমার কিসে অ্যালার্জি আছে, কিসের সমস্যা আছে। ওই কি এখনো আমাকে আগের মতো ভালোবাসে, নাকি আর আমাকে ভালোবাসে না, আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিয়েছে। নেহা নানা ধরনের কথা ভাবতে লাগলো। নয়ন আর চোখে নেহাকে দেখে চোখ সরিয়ে নিজের কাজ করতে লাগলো। অ্যালার্জি জিনিস দিচ্ছে, তাও না করে না। এখনও সেই আগের মতোই আছে, শুধু যত রাগ আমার উপরে দেখাতো। নয়ন কথাগুলো বলে রাইসার কাছে গেল। রাইসা বলে ওঠে, পানি দাও। নয়ন পানি ঢেলে দিলে রাইসার হাতের সাথে নয়নের হাত লাগলো। নেহা দেখতে পেল রাইসা মুচকি হাসি দেওয়াতে নেহার রাগ হতে লাগলো। নয়ন তাড়াতাড়ি করে হাত সরিয়ে নিল। রাইসা পানি খেতে লাগলো। দুজনে খাওয়া শেষ হলে উঠে পড়ল। নয়ন টিস্যু এগিয়ে দিলে দুজন মুছতে মুছতে চলে গেল। দুজন সোফায় বসলে রাইসা বলল, নয়ন চলে যাই। ওই খাবে না নাকি? এখন বের হবে মানে? আপনারা যান, খেয়ে নেন। সমস্যা নাই, এই নয়ন যা, ওনাদের নিয়ে যা। ম্যাম চলে নিয়ে যাই। তুমি খাও, তারপর যাব। সমস্যা নাই, চলেন, আমার ক্ষুধা নাই। ওর ক্ষুধা নাই যেহেতু যান আপনারা ওর সাথে। আর নয়ন, খবরদার, ওনাদের কোনো অসুবিধা হইলে তোর খবর আছে। ঠিক আছে ভাবি, আপনারা আসেন। নয়ন গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। নেহা রাইসার গাড়ির সামনে এসেছে। রাইসা নয়নের পাশে বসতেই নেহা বলে ওঠে, ওইখানে কেন বসেছিস? পিছনে আসে। তুমি বসো, আমি এখানে বসি। নেহা আর কিছু বলল না। রাইসা সামনে বসে গান ছেড়ে দিল। নয়ন গাড়ি চালাতে লাগলো। তিনজন চুপচাপ থাকলো। হঠাৎ করে নয়নের ফোন বেজে উঠলে নয়ন ফোন বের করে কল রিসিভ করলো। নয়ন বলে ওঠে,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, কোথায় তুমি? ম্যামদের নিয়ে বের হয়েছি, কিছু বলবে? তুমি গাছের ওখানে আসতে পারবে? ওই দিকে যাচ্ছি। গাড়ি দেখা যাচ্ছে, থামাও। নয়ন কল কেটে দিয়ে সামনে গাড়ি থামালো, সাথে সাথে নেহা বলে ওঠে। কি ব্যাপার, এখানে থামলেন কেন? নেহার কথা শুনে নয়ন কিছু না বলে নয়ন গাড়ি থেকে নামলো। রাইসার পাশে গেলে তখন সাথী এসে শক্ত করে জড়িয়ে ধরলো। সাথী কান্না করতে লাগলো। নেহা ডাকে হাত মুঠো করে ফেলো। রাইসা ও রাগ হতে লাগলো। নয়ন সাথীকে বলল, কি করছো, ছাড়ো, সবাই দেখছে। ম্যাম, আপনি একটু পিছনে বসবেন? রাইসার রাগ হইলে কিছু বলল না, পিছনে গিয়ে বসলো। সাথীকে তুলে নয়ন গাড়িতে উঠে পড়ল। নয়ন গাড়ি চালাতে চালাতে বলল, কান্না থামিয়ে বলবে কি হয়েছে। নয়ন, আমাকে বিষ কিনে দেবে? ফালতু কথা না বলে বলো কি হয়েছে। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমার এই লাইফ আর ভালো লাগছে না। থাপ্পড় খাইতে মন চাইছে নাকি? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে, এতদিনে কবে আত্মহত্যা করতে যেতে। আঙ্কেল কি করেছে সেটা বলো। আমার ঘরে লোক ঢুকিয়ে দিয়েছিল। সাথীর কথা শুনে সাথে সাথে নয়ন গাড়ি থামিয়ে দিল। সবাই অবাক হয়ে তাকালো। নয়ন রাগে সাথীর দিকে তাকিয়ে বলল, কি যা তা বলছো? ঠিক বলছি, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নয়ন, তুমি আমাকে বিয়ে করবে? না হলে আমাকে এক বোতল বিষ নিয়ে এসে দেবে। সাথীর কথা শুনে নেহা রাগী কিছু বলবে, তখন নয়ন বলে ওঠে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর না বিষ নিয়ে এসে দিতে পারবো। সাথে শোনো, তুমি নিজের পায়ে দাঁড়াও। আমি নিজেই ওই বাড়িতে থাকতে পারছি না, আর সেখানে বিয়ে করলে আমার ভাবি ভাই তোমাকে জ্বালাবে। তোমাকে বিয়ে করলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে আরও। তার মানে বিয়ে করার ইচ্ছে আছে নাকি? অবশ্যই, বিয়ে করার জন্য উপযুক্ত থাকলে অবশ্যই বিয়ে করতাম। সাথের মতো ভালো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাহলে আমাকে বিয়ে করে নাও না নয়ন, আমি ওদিকে দেখে নেব। ওরা হয়তো বকাঝকা করবে। তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না। আমি শুধু তোমার বুকে শান্তিতে থাকতে চাই। আর কে কি বলল, আমার ওসব দেখার সময় নেই। নয়ন প্লিজ, আমাকে বিয়ে করে নাও না। দরকার পড়লে আমি জব নেব। ভালো জব নিলে তোমাকে নিয়ে ওখান থেকে অনেক দূরে চলে যাব। সাথীর কথা শুনে নেহা রাগে বলে ওঠে, এইসব হচ্ছেটা কি? এখানে এইসব কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমার গাড়ির ভিতরে কোনো উল্টাপাল্টা কথা বললে ধাক্কা দিয়ে বের করে দিব। নয়ন, নামিয়ে দাও। আমার যেদিকে চোখ যায় সেদিকে যাব। আমি বুঝছি আমার মতো মেয়েকে বিয়ে তুমি করবে না। বাদ দাও, আমি বেশি চেয়ে ফেলছি। নামিয়ে দাও, ম্যামদের নিয়ে ঘুরতে যাও। কোথাও যাবে না, আমি তোমাকে বিয়ে করব। আমাকে কিছু মাস সময় দাও। একজনের থেকে মুক্তি লেটার লাগবে, পেয়ে গেলে আমি আমার লাইফটা সুন্দর করে কাটাতে পারবো। নয়নের কথা শুনে নেহার চোখে পানি টলমল করতে লাগলো। নেহা রেগে উঠে গাড়ি থামাতে গেলে নয়ন গাড়ি কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। নেহা সোজা উল্টে গিয়ে সামনে কাছের সাথে বাড়ি খেয়ে পিছনে ছিটকে পড়ল। সাথে হাত কপালে রাখার জন্য অল্প ব্যথা পেল। নয়ন মাথায় ভালো মতো বাড়ি খেয়ে সেখানে উপর হয়ে বসে থাকলো। রাইসা জোরে চিৎকার দিল। নেহা মাথা ছুঁয়ে রক্ত পড়ছে। সাথে তাড়াতাড়ি করে নয়নের মাথা তুলে দেখে নয়নের মাথা দিয়ে রক্ত পড়ছে। সাথে নয়নকে ডাক দিতে গেলে দেখে কোনো সারা শব্দ নাই। নেহা তাড়াতাড়ি করে বের হয়ে নয়নকে গাড়ি থেকে বের করে কান্না করতে করতে বলতে লাগলো, নয়ন, এই নয়ন, চোখ খুলো। নয়ন প্লিজ, চোখ খুলো। আমি বুঝতে পারি নাই এমন কিছু হবে। নয়ন, চোখ খুলো না। তোমার কিছু হইলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। প্লিজ নয়ন, চোখ খুলো। আপু, তুমি এটা ঠিক করলে না। এই নয়ন, চোখ খোলো না। নয়ন, এই নয়ন, ওঠো না, আমার অনেক ভয় লাগছে। সাথী বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে নিলে নেহা সাথীর থেকে কেড়ে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে সারা মুখে চুমু দিতে লাগলো। নেহা বলে ওঠে, রাইসা, তাড়াতাড়ি করে পানির বোতলটা নিয়ে আয়। নেহার কথা শুনে রাইসা পানি বোতল বের করতে লাগলো। নেহা ওর ওড়না ছিঁড়ে নয়নের মাথায় বেঁধে দিল। রাইসা পানির বোতল এগিয়ে দিলে নেহা হাতে নিয়ে পানি মুখে ছিটিয়ে দিতে লাগলো। নয়নের চোখ খুলতে নেহার মাথায় রক্ত দেখে নয়ন লাফ দিয়ে উঠল। নয়ন তাড়াতাড়ি করে শার্ট খুলে নেহার মাথায় বেঁধে দিল। সবাই অবাক হয়ে গেল। নয়ন নেহাকে কোলে তুলে নিয়ে বলল, আপনার কিছু হবে না, এসিএনজি। নয়নের মাথা চক্কর দিলে পড়ে যেতে নিলে রাইসার সাথী ধরে ফেল। সাথীর দিকে তাকাতে নয়ন কিছু বলার আগে সিএনজি এসে থামলো। নেহাকে তুলে দিয়ে সাথী রাইসাকে বলল,
ম্যামকে নিয়ে হসপিটালে যাও, আমি গাড়ি সার্ভিসে দিয়ে আসছি। নয়ন, আমার থেকে তোমার অবস্থা খারাপ। নয়ন, আমাদের সাথে চলো। আমার কিছু হলে কারো কিছু যায় আসবে না, সবাই খুশি হবে। বাট আপনি একমাত্র মেয়ে আপনার বাবা মায়ের, আপনার কিছু হলে ওনারা সহ্য করতে পারবে না। তুমি না গেলে আমি কোথাও যাব না। পাগলামি করবেন না, আপনার মাথা দিয়ে রক্ত পড়ছে, আমাকে ছাড়েন। না, তুমি চলো, আমি ড্রাইভারকে কল দিয়ে বলে দিচ্ছি। রাইসা কল দিয়ে কথা বলল। নেহা জোর করে নয়নকে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে নয়ন কেঁপে উঠল। নয়ন সরিয়ে দিয়ে সামনে গিয়ে বসলো। সাথে রাইসা উঠে পড়ে সিএনজি ওলা যেতে লাগলো। হসপিটালের সামনে যেতে নয়ন অজ্ঞান হয়ে গেল। সবাই মিলে ধরে নয়নকে হসপিটালে নিয়ে গেল। সবার কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। নয়নের জ্ঞান ফিরে দেখে ওর মাথায় ব্যান্ডেজ করা। নয়ন উঠে বের হইলে দেখে সবাই বসে আছে। সাথে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো নয়ন? হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা ঠিক আছো তো? হুম। নেহা ম্যামের বেশি আঘাত পেয়েছে, ওনার মুখ মাথা কেটে গেছে। উনি কোথায়? ওই তো। নয়ন নেহাকে দেখে নেহার কাছে গিয়ে বলল, ঠিক আছেন আপনি? তুমি ঠিক আছো? বাসায় চলো। হুম, আমি ঠিক আছি। আপনার মুখে তো অনেকখানি কেটে গেছে, কেন যে সবসময় মাথা গরম করেন? সরি। নেহার মুখ দেখে নয়নের খারাপ লাগলো। নয়ন নেহার গালে হাত দিলে নেহা নয়নকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নেহা কান্না করতে করতে বলে, সরি, আমার তখন অনেক কষ্ট হচ্ছিল। আমি রাগের মাথায় এমন করে ফেলেছি। আমি আর এমন কখনোই করব না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কান্না করো না, আর এমন করো না। এর থেকে যদি বেশি কিছু হয়ে যেত, তুমি তো কম ব্যথা পাও নাই। আমার কথা আমি ভাবি না। তুমি ঠিক আছো, এটাই আলহামদুলিল্লাহ। আপু, নয়ন, তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো নাকি? রাইসার কথা শুনে নয়ন তাড়াতাড়ি করে সরিয়ে দিয়ে বলল, আরে না, ওনাকে আমি কিভাবে চিনব? উনি তো এখানে আসলো এই প্রথম, ওনাদের কাউকে তো আগে দেখি নাই। তাও ঠিক। আচ্ছা চলো বাসায় যাই। তিনজন হসপিটাল থেকে বের হয়ে গেল। নয়ন সাথীকে বলল, সাথী, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, এদিকে আসো। নয়ন সাথীকে নিয়ে কিছু দূর গিয়ে বলল, সাথী, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কখনোই তোমাকে অন্যভাবে দেখি নাই, বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখেছি। রাকিব তোমাকে ভালোবাসে, আমার মনে হয় ওকে বিয়ে করলে সুখী হবে। আর আমি রাকিবের চাকরি ব্যবস্থা করে দিয়েছি। রাকিব ভালোবাসে মানে? হুম, রাকিব ভালোবাসে। আমার নামে যা যা তোমার কাছে পৌঁছাতো সব রাকিব দিত। নিজের পরিচয় দিতে ভয় পায় ওই। আর যে আইডি দিয়ে আমার সাথে কথা বলো, ওইটা আমার আইডি না, রাকিবের। ওই তোমার সাথে কথা বলে। কি এত বড় ধোঁকা আমার সাথে? তোমরা দুই বন্ধু আমাকে এইভাবে ঠকালে? তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে এমন না করলেও পারতে। আমি তোমাকে ভেবে ভালোবেসে গেছি, আমি রাকিবকে ভালোবাসি নাই। তুমি রাকিবের সাথে কথা বলছো, আমার সাথে শুধু তুমি সিমে আর সামনাসামনি কথা বলছো। নয়নের কথা শুনে সাথী রেখে সজোরে থাপ্পড় মারল ঠাস ঠাস করে। নয়ন গালে হাত দিয়ে তাকাতেই সাথী বলল, আমার সাথে যে নাটক করছো, তোমাদের দুজনের কোনোদিনও ভালো হবে না। সাথী কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। নেহা রাইসা অবাক হয়ে তাকিয়ে থাকলো। নয়ন রাকিবকে কল দিয়ে কথা বলে নেহাদের কাছে গেল। নেহা বলে ওঠে, ওই মেয়েটা এইভাবে চলে গেল কেন? আর তোমাকে থাপ্পড় কেন দিল? এমনি চলেন। নয়ন একটা রিক্সা থামালো। রাইসা নেহা উঠলে রাইসা সোজা উপরে বসতে বলে। নয়ন নেহার সাইড দিয়ে উঠে নেহার সাথে বসলো। রাইসা রাগ হইলে কিছু বলল না। রিক্সা চলতে লাগলো। নেহা নয়নের পায়ের উপরে মাথা রেখে যেতে লাগলো। নয়ন নেহার মাথা সুন্দর করে ধরে থাকলো। রাইসা বলে ওঠে, কি আপু, কি শুরু করছো? কাজের লোকের ছেলের সাথে এইভাবে কেউ ব্যবহার করে? তাতে তোর কি সমস্যা? চুপ করে থাক, আমার মেজাজ খারাপ করিস না। নেহার কথা শুনে রাইসা চুপ করে থাকলো। রাগে ফুঁসতে লাগলো। নেহা নয়নের হাত ধরে থাকলো। নয়ন হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নেহা শক্ত করে ধরে থাকলো। বাসার ভিতরে গেলে নয়ন চমকে গেল। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নয়নের ভাই ভাবি এসেছে। নয়নকে থাপ্পড় মেরে বলল, তোকে বললাম সাবধানে গাড়ি চালাতে, তুই ম্যামদের মেরে ফেলার জন্য নিয়ে গিয়েছিলি? তুই কি মানুষ? আমাদের ওনারা নতুন জীবন দিল, আর তুই কিনা মালিকের মেয়েকে মেরে ফেলতে নিয়েছিলি? কথাগুলো বলে ভাবি মারতে লাগলো। নেহার আম্মু তাড়াতাড়ি করে নয়নের ভাবির হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল,
খবরদার নয়নের গায়ে হাত দেবে না। তোমার সাহস কি করে হয় নয়নের শরীরে হাত দেওয়ার? দেখ ম্যাম কত ভালো, আর তার সন্তানদের ক্ষতি করতে নিয়েছিলি, তুই এখান থেকে বের হয়ে যা। নয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাবে তখনই নেহার আম্মু নয়নের ভাবির হাত টান দিয়ে সজোরে থাপ্পড় মেরে বলল, তোমাকে একবার বলছি ওকে বের করে দিতেই। তোমার সাহস কি করে হয় আমাদের সামনে নয়নকে ধাক্কা দেওয়ার? নিয়াকে খুন করবে নয়ন, এটা আমরা বিশ্বাস করব? তোমার মনে হয় তুমি তোমার সীমার ভিতরে থাকো? নেহার আম্মুর কথা শুনে সবে অবাক হয়ে গেল। রাইসা বলে ওঠে, মামনি, তুমি কি নয়নকে আগে থেকে চেনো নাকি? তোমাদের কাহিনী বুঝতে পারছি না। নেহা আপু কেমন যেন করে, আবার তুমিও এমনভাবে কথা বলছো, মনে হয় নয়নকে খুব ভালো করে চেনো। রাইসার কথা শুনে নেহার আম্মু কিছু বলতে যাবে তখনই নয়ন বলে ওঠে, বাদ দেন তো। আর ভাবি, আমি কিছু করি নাই। হুদাই আমাকে দোষ দিবে না তো। সব কিছু না জেনে সবসময় লাফাবেন না। দেখো দেখো, তোমার ভাইয়ের কত বড় সাহস হয়ে গেছে, আমার মুখের ওপর বড় গলায় কথা বলছে। নয়ন, তুই জেনে শুনে অ্যাক্সিডেন্ট করছিস তাই না? ম্যাম কিছু হয়ে গেলে কি জবাব দিতাম আমরা? নয়ন ওর আম্মুর কথা শুনে বুকের ভিতরে ব্যথা অনুভব হতে লাগলো। নয়ন অসহায়ভাবে তাকিয়ে বলল, আম্মু, তোমার মনে হয় আমি ইচ্ছে করে কিছু করেছি? মনে হওয়ার ব্যাপার না, তুই সাবধানে গাড়ি চালানো বাদ দিয়ে অ্যাক্সিডেন্ট কেন করলি? তোর ভাবি তো ঠিক বলেছে, তুই নিশ্চয়ই ইচ্ছে করে এমনটা করছিস। আম্মা, ওই ইচ্ছে করে করেছে, ওই আমাদের ভালো চায় না। ম্যামের ক্ষতি করলে তো আমাদের স্যার ম্যাম ভুল বুঝবে, তখন আমাদের বাসা থেকে বের করে দিবে, এটাই ওই চাইছিল। ভাবির কথা শুনে নেহার আম্মু বলে ওঠে, এই মেয়ে চুপ করবে। নেয়ার ক্ষতি নয়ন কখনোই করবে না। আর আপনি কেমন মা, নিজের ছেলেকে আজ পর্যন্ত চিনতে পারেন নাই? আর নয়ন, এইটা তোমার কেমন বাবা মা? নেহার আম্মুকে রেগে যেতে দেখে নয়ন আস্তে করে নেহার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু শান্ত হন, বাদ দেন, ওদের কথা কানে নিয়েন না তো। আর এত রেগে যাবেন না, আপনার রাগ করার নিষেধ না। আমি কতবার বলবো, বেশি উত্তেজিত হবেন না। নয়নের ব্যবহার আর কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। রাইসা বলে ওঠে, নয়ন, তুই মামনিকে আম্মু বললে কেন? কই ভুল শুনছেন? আমার কথা কি শুনতে পারছো? ওনারা তোমার কেমন বাবা মা? আর এই ফ্যামিলিকে এই জায়গায় থাকতে কে দিয়েছে? সাহস দেখে বাঁচি না আমরা। আম্মু, চলো তো, ঠান্ডা হও। হ্যাঁ চলেন তো। নয়ন নেহার আম্মুকে নিয়ে যেতে লাগলো। নেহার আম্মু নয়নের হাত ধরলো। নয়নকে পিছনে ঘুরিয়ে থাপ্পড় মারতে যাবে তখন আতিয়া দৌড়ে এসে সামনে দাঁড়ালে ওর গালে গিয়ে থাপ্পড় বলল। নেহার আব্বু থমকে গেল। নয়ন আতিয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, বনু, তুই কেন সামনে আসলি? সরি, আমার ভাইয়াকে মারবেন না। আমার ভাইয়ার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভাইয়া ইচ্ছে করে কিচ্ছু করে নাই। আমি আমার ভাইয়াকে চিনি। ভাইয়া নিজের ক্ষতি করবে কিন্তু অন্য কারোর ক্ষতি কখনোই করতে পারে না। প্লিজ স্যার, আমার ভাইয়াকে মাফ করে দিন। আতিয়া পা ধরতে যাবে সাথে সাথে নয়ন ধরে ফেলে। আতিয়া বলল, আরে পাগলি, ক্ষমা চাচ্ছিস কেন? উনি আমাকে ওই জন্য মারতে যাচ্ছিল না। আমি ওনার সাথে আগে অন্যায় করেছিলাম, তাই আমাকে মারতে নিয়েছিল। স্যার, মাথা অনেক যন্ত্রণা করছে। আমি জানি আপনি আমায় কী বলতে চান, বাট এখন আমি কিছু বলতে চাই না। নয়ন কথাগুলো বলে চলে যেতে নিলে নেহার আব্বু রেগে বলে ওঠে, আমার কি শান্তিতে বেঁচে থাকার কোনো অধিকার নাই নাকি? আমাকে মেরে কেন ফেলছো না তোমরা? নেহার আব্বুর কথা শুনে নয়ন শীতে উঠতে গিয়ে থেমে গেল। নয়ন পিছনের দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। নেহার আম্মু বলে ওঠে, জীবনটা অনেক ছোট, এনজয় করার বয়সে চিন্তা ভাবনা অভিমান জিদ করে কাটিয়ে দেওয়া বোকামি। নেহার আম্মুর কথা শুনে নয়ন পিছনে ঘুরে তাকিয়ে বলল, আমার জন্ম নিয়ে জীবনে বড় ভুল করছি। এই দুনিয়াতে জন্ম না নিলে সবথেকে ভালো হতো। আমি যার লাইফে গেছি তার জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি কাউকে ভালো রাখতে পারি না, খারাপ রাখার জন্য আমি সেরা। নয়ন কথাগুলো বলে চলে গেল। নয়ন রুমে গিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো 3 দিন পর। নয়ন নিচে নামলো। ভাবি বলে ওঠে, এই নয়ন শুন, বলেন। ম্যামরা বাইরে পিকনিক করবে, সব ব্যবস্থা করে দে। কোথায় পিকনিক করবেন? নদীর পাড়ে করব, রান্না করে নৌকা নিয়ে ঘুরবো। ও আচ্ছা, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কবে যাবেন?
1 ঘন্টা পর বের হব। ওকে, আমি সব দেখছি। নয়ন ফোনে কথা বলতে লাগলো। নয়ন কথা বলতে বলতে কিছু দূর যেতে নয়ন কারোর পায়ের সাথে বেজে পড়ে যেতে নিলে সাথে সাথে নেহার উপরে গিয়ে পড়ল। নেহা পড়ে যেতে নিলে নয়ন নেহাকে ঘুরিয়ে দিয়ে পড়ে গেল। নেহা সোজা নয়নের উপরে পড়ল। রাইসার আগে ফোঁস করতে লাগলো। নেহা নয়নের চোখের দিকে তাকালো। নেহার চোখে পানি টলমল করছে। আতিয়া দৌড়ে এসে নেহাকে তুলে দিল। নয়ন তাড়াতাড়ি উঠে চলে গেল। 1 ঘন্টা পর সবাই বের হয়ে গেল। নয়ন সব কিছু রেডি করে দিল। সবাই নদীর পাড়ে চলে গেল। সন্ধ্যা থেকে রান্না শেষ করে শ্যালোর নৌকায় খাবার তুলে সবাই মিলে উঠে পড়ল। নয়ন সাইডে গিয়ে বসলো। নেহা নয়নের পাশে বসলো। নয়ন কিছু বলল না। নেহা বলে ওঠে, আমার অনেক পেট ব্যথা করছে। গ্যাস্ট্রিক হয়েছে নাকি? না, নিচের পেটে ব্যথা করছে। পেট নিয়ে আসো নাই? না, কে জানতো এখন হবে। নেহা উঠতেই নয়ন ওর শার্ট খুলে নেহার কোমরে বেঁধে দিয়ে বলল। এখানে থাকো, আমি দেখছি। নয়ন নৌকা থেকে লাফ দিয়ে অন্য নৌকায় উঠে পড়ল। নেহার আম্মু বলে ওঠে, নয়ন কোথায় যাচ্ছ? আপনারা যান, আমি আসছি। নয়ন নৌকাওয়ালাকে বলে পাড়ে চলে গেল। একটা রিক্সা নিয়ে ফার্মেসিতে চলে গেল। প্যাডার একটা মেডিসিন নিয়ে নয়ন বের হয়ে গেল। শ্যালোর নৌকা কাছে যেতে যেতে নয়নের 40 মিনিট লেগে গেল। শ্যালোর নৌকা ও পাড়ে থামানো দেখে নয়ন উঠে পড়ল। আতের হাত দেখে নয়ন তাড়াতাড়ি করে ওই দিকে গেলে রাগে শরীরের রক্ত মাথায় উঠে গেল। নয়ন ডেকে সজোরে লাথি মেরে রনিকে ফেলে দিল। আতিয়া কান্না করতে লাগলো। নয়নকে দেখে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরল। রনি নয়নকে মারতে যাবে। নয়ন প্যাড মেডিসিন আতের হাতে দিয়ে রনিকে মারতে লাগলো। গলা চেপে ধরে বলল, আমার বোনের দিকে হাত বাড়ানোর সাহস কোথা থেকে পেলি? আমি তোকে খুন করে ফেলবো। ভাইয়া ওকে ছেড়ে দাও, ম্যামরা আসছে। আমাকে ছেড়ে দে, না হইলে কিন্তু আমি সবাইকে বলে দেব তোর বোন আমাকে জোর করে টেনে ছাউনির নিচে নিয়ে যেতে নিয়েছিল। আমার কথা সবাই বিশ্বাস করবে। নয়ন রনির কথা শুনে যেই মুখে ঘুষি মারতে যাবে তখনই রনি ধাক্কা দিয়ে নৌকা থেকে নেমে দৌড়ে চলে গেল। রনি যেতে চাইলে আতিয়া হাত ধরে বলল, ভাইয়া যাস না, আমরা গরিব মানুষ, আমাদের থাকতে দিয়েছে তাই কত না। এইসব যদি বলি তাহলে কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। আম্মু ভাবিকে বলেছিলাম, ওরা আমাকে দোষ দিয়েছে, ওরা চুপ থাকতে বলেছে, ঝামেলা করতে না করেছে। আতিয়ার কথা শুনে নয়নের মাথায় রক্ত উঠে গেল। নয়ন বলে ওঠে, আম্মু ভাবিকে বলছস মানে? ওই তোকে কবে থেকে জ্বালাই? গতকাল রাতে ও আমার রুমে এসেছিল। ভাইয়া ভাবি আম্মুকে দেখে ওই দৌড়ে পালিয়ে গেছিল, বাট ওরা সব জেনেও আমাকে নিষেধ করে দেয় কিছু না বলতে। ভাইয়া কোনোভাবেই চাই না এই সুন্দর লাইফটা নষ্ট করতে। নয়নের রাগ হতে লাগলো। নয়ন আতিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে শান্ত করতে লাগলো। আতিয়া অঝরে কান্না করতে লাগলো। নেহা আসলে নয়নকে দেখে বলল, নয়ন, তুমি রেগে আছো কেন? কই রেগে আছি? ভাই বোনের ভালোবাসা প্রকাশ হচ্ছে। আজ আমার ভাই নাই বলে এভাবে কেউ আদর করে না। না নয়ন, রেগে আছে। নয়ন, কি হয়েছে? আতিয়া, তুমি কাঁদছো কেন? তোমার পেট আর মেডিসিন। নয়ন প্যাড আর মেডিসিন দিয়ে আতিয়াকে নিয়ে নিচে নেমে সবার সাথে গিয়ে বসলো। নয়নকে দেখে রনি বলে, মামুনি, এই কাজের লোকের এত সাহস আমাকে মারছে? ওর বোন তো একটাই খারাপ মেয়ে, আমার হাত ধরে টানছিল, আর এই কাজের লোক আমাকে মেরে বলে ওর বোনকে বিয়ে করতে। রনি কথা শুনে সবে চোখ বড় বড় করে তাকালো। নয়ন পিছনের দিকে ঘুরে হাতে লাঠি নিয়ে সজোরে ওর মুখে বাড়ি মারল। সবাই লাফ দিয়ে উঠে পড়ল। নয়নের ভাইয়া ভাবি এসেছে, নয়নকে থাপ্পড় মারতে যাবে। নয়ন সাথে সাথে ওর ভাইয়া ভাবির হাত ধরে গালে সজোরে মেরে দিল। সবাই থ হয়ে গেল। নয়নের আম্মু আম্পু রেগে সজোরে থাপ্পড় মেরে বলল, ছি, তোর সাহস কি করে হলো বড় ভাই আর ভাবির গায়ে হাত তুলতে? আর এত বড় সাহস কি করে হলো রনি ছাড়ের মুখে বাড়ি দিতে? জাস্ট সেট আপ। আপনারা দুজন কোনো কথা বলবেন না। যদি বলেন তাহলে আপনার ছেলের আর ছেলের বউয়ের কপালে দুঃখ আছে। রনির মুখ দিয়ে রক্ত পড়তে দেখে নেহা রাইসা সবাই দৌড়ে এসে বলল, ভাইয়া কি হয়েছে? তোমার রক্ত পড়ছে কেন তোমার মুখ দিয়ে? নয়ন কি হয়েছে? এইভাবে মারলে কেন ওকে? নয়ন, তুমি মেরেছো? নয়ন কাউকে কিছু না বলে রনির কলার ধরে বলে, নিজেকে কি ভাবোস?
তুই নেহা চাচাতো ভাই দেখে তোকে মাথায় তুলে রাখবো? তুই অন্যায় করবি আর তোকে কিছু বলবো না? তুই ভুল জায়গায় হাত দিয়েছোস। আমার কলিজার টুকরা বোনের গায়ে হাত দিয়ে জীবনে বড় ভুল করছোস। নয়ন কথাটা বলে রনির হাত ধরে আঙ্গুলের ভিতরে আঙ্গুল দিয়ে ভেঙে দিতে লাগলো। রনি জোরে চিৎকার দিতে লাগলো। নয়ন সবাইকে ধরলো। নয়ন কোনো বাধা মানল না। সবাই নয়নকে মারল, নয়ন ছাড়ল না। নেহা সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সোজা রনি নয়নের মাঝখানে গিয়ে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট নিজের দখলে নিয়ে নিলে নেহার আব্বু আম্মু অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। নয়নের কিছুটা নরম হইলে নেহা ঠোঁট ছেড়ে দিয়ে বলল, নয়ন ছেড়ে দাও, ওর বিচার বাসায় গিয়ে করব। এতগুলো মানুষের মাঝে মারামারি করো না। তোমার কাজিনের সাহস কী করে হয় আমার বোনকে ওই নোংরা মুখে নোংরা কথা বলা? আমার বোন পচে গেছে যে ওর সাথে আমার বিয়ে দেওয়া লাগবে। লুচ্চা সালা, মুখ ভেঙে ফেলবো। আমার বোনের দিকে হাত বাড়ানো। আবার মারতে যাবে। সাথে সাথে নেহা হাত ধরে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওর ভুল ওই বুঝতে পারে নাই কার বোনের দিকে হাত বাড়িয়েছে। নয়ন শান্ত হও, আমি ওকে দিয়ে ক্ষমা চাওয়াচ্ছি। এই আপু, তুমি এই কাজের লোককে এতগুলো মানুষের জন্য কিস করলে? আবার আমার ভাই অন্যায় করে নাই, সেখানে আমার ভাইকে দিয়ে ক্ষমা চাওয়াবে? মামনি, চাচ্চু, আপনারা ওইদিকে ঘুরে তাকিয়ে আছেন কেন? ওই কাজের ছেলের এত সাহস আর আপনারা চুপ করে আছেন? আর এই মেয়েটা চরিত্র খারাপ, আমার ভাইকে ডাকছে দেখে তো ওর কাছে গেছে। রাইসার কথা শুনে নয়ন রেগে নেহাকে সরিয়ে দিয়ে রাইসার গলা চেপে ধরে বলে, আমার বোনের নামে একটা বাজে কথা বলবি তো তোকে খুন করে ফেলবো। আমার বোনের ব্যাপারে কতটুকু জানোস? তোর মতো ঢলাঢলি করার মতো মেয়ে আমার বোন না। রাইসাকে ছাড়ো। আর রাইসা, বেশি কথা বলোস। রনি এখানে কিছু করছে, না হইলে নয়ন কখনোই ওকে মারবে না। আতিয়া মেয়েটাকে আমি 3 দিন ধরে দেখছি। ওই অনেক ভালো একটা মেয়ে, আর ওই তো বাচ্চা একটা মেয়ে। ওর সাথে জঘন্য কাজ করতে লজ্জা করলো না রে রনি? বুঝেছি, ওই তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই না? এই জন্য তো এত টান। ছি, তোমার লজ্জা করে না? তোমার তো শুনেছি বিয়ে হয়েছে। তোমার এমন চরিত্র দেখে তো তোমার জামাই তোমাকে রেখে চলে গেছে। রাইসার কথা শুনে নেহা থাপ্পড় মারতে গিয়েও থেমে গেল। নয়নের আম্মু বলে ওঠে, রনি স্যার, রাইসা ম্যাম, প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দিন। এই নয়ন, এখনই তুই ম্যাম স্যারের কাছে ক্ষমা চাবি। আমি ক্ষমা চাইবো না। এই শালা, তাড়াতাড়ি আমার বোনের কাছে ক্ষমা চা যদি বাঁচতে চাস। নয়ন মারতে যাবে। রনির সাথে সাথে ভয়ে আতিয়ার পায়ের সামনে ক্ষমা চাইল। রনি লজ্জায় রাইসাকে নিয়ে ওইখান থেকে চলে যেতেই রাইসা বলে ওঠে, আমি তোদের ভাই বোনকে দেখে নিব। আরে যা তো, আর দেখার ইচ্ছে হইলে আয়, ছবি তুলে দেই, দিন রাত দেখিস। রাইসা রেখে চলে গেল। আতিয়া নয়নকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, আমার ভয় লাগছে। এমন না করেও পারতে। এখন যদি ওরা তোমার কোনো ক্ষতি করে? ভয় পাস না, কিছু হবে না। তোর ভাই থাকতে তোর কিছু হবে না। নয়ন, তুই কিন্তু ভাবি কিছু বলবে, সাথে সাথে নয়ন আরেকটা থাপ্পড় মেরে বলল, চুপ কর। যেটা তোদের করার কথা সেটা আমায় করতে হইলো। টাকা লোভে এত অন্ধ হয়ে গেছোস, কি বলবো তোদের। তোদের দেখে ঘৃণা হচ্ছে আমার। আর আপনারা আমাদের বাবা মা। আমার তো ভাবতেও আরও ঘৃণা হয়। নিজের সন্তানের সাথে খারাপ হইতেও দেখেও আরামে থাকার জন্য সেগুলোতে প্রশ্রয় দাও। নয়নের সামনে থুতু ফেলে আতিয়াকে নিয়ে ওইখান থেকে চলে গেল। রাতে সবাই পাশে ফিরে নয়নকে দেখলো সোফায় বসে চিপস খাচ্ছে আর কার্টুন দেখছে। নয়নের ভাই কিছু বলবে, তখনই নয়ন বলে ওঠে, নেহা, 1 গ্লাস পানি দিও তো। নয়ন, বেশি বাড়াবাড়ি কিন্তু করছিস। তুই ম্যামকে বলোস পানি নিয়ে আসতে। কি হলো, তোমায় কি বললাম? নিয়ে আসছি। আব্বু আম্মু, আপনারা কি চা খাবেন? চা বানালে মন্দ হয় না। নেহা, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো তো। এইসব হচ্ছেটা কি? তুমি ম্যাম স্যারকে আব্বু আম্মু কেন বলছো? আর নেহা ম্যামকে দিয়ে চা বানাতে বলছিস, পানি আনতে বলছিস, আর স্যার ম্যাম আপনারা ওকে কিছু বলছেন না কেন? নয়নের আম্মুর কথা শুনে সবাই একই কথা বলতে লাগলো। নেহার আব্বু বলে ওঠে, নেহা ভালো জানে ওই বা নয়নের কথা শুনে কেন কাজ করছে। ওকে সবাই জিজ্ঞেস করো। ঠিক। নেহা পানি নিয়ে আসলে নয়ন পানি নিয়ে খেতে লাগলো। নয়ন নেহাকে বলল, তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন যাইতে? আমার ইচ্ছে হয়েছে তাই গেছি। নয়ন কিছু বলবে, তখনই বাসার ভিতরে রাইসার
আম্মু, আব্বু আর রনি আসলো। রাইসার আব্বু এসে নয়নের কলার ধরে মারতে লাগলো। নেহার আব্বু সোজা রাইসার আব্বুর হাত ধরে বলল, সাদেক, নয়নকে স্যার। দেখো আব্বু, তোমার এইটা নাকি ভাই? এই কাজের লোকের জন্য এত মায়া আমাদের এত অপমান করলো, তখন চুপ করেছিল, একবারও প্রতিবাদ করলো না। আর এখন দেখো কিভাবে প্রতিবাদ করছে। জাস্ট সেট আপ রাইসা। রাইসার আব্বু বলে ওঠে, এই কাজের লোকের সাথে মেয়েকে লাগিয়ে দিয়েছো নাকি? মেয়ে কি করে না করে একবার খোঁজ খবর নেও না? আবার এই লুচ্চা আতিয়া কি আর কিছু বলার আগেই নয়ন রনিকে লাথি মারল। সবাই চুপ হয়ে গেল। রাইসার আব্বু বলে ওঠে, এই ছেলের তোর এত বড় সাহস, আমার ছেলেকে আমার সামনে মারস? এখন তোকে পুলিশে দিব। কল করতে যাবে তখনই নেহার আব্বু ফোন ধরে বলে, কল দিয়ে নিজের ছেলেকে জেলে দিবি? রাইসার আব্বু বলে ওঠে, মানে কি বলেছো? আমার ছেলেকে কেন জেলে দিব? নয়নের জন্য পুলিশ আনলে তোর ছেলে যাবে জেলে। তোর ছেলে কি করছে না করছে সব প্রমাণ ওর কাছে আছে। সবাই অবাক হয়ে গেল। সবাই কথা বলতে লাগলো। নয়ন বলে ওঠে, ছেলে মেয়ে নিয়ে এখান থেকে যান, আমার রাগ আর তুলেন না, পরে কিন্তু। নয়ন কথাগুলো বলে চলে গেল রান্নাঘরে। নয়ন রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো। রাইসার আব্বুর দিকে চা এগিয়ে দিয়ে বলল, নিন স্যার, অনেকটা হাঁপিয়ে গেছেন, চা খেয়ে ক্লান্তি দূর করেন। স্যার ম্যাম, আপনারাও নেন। নেহার আব্বু আম্মু চা নিল হাসি মুখে। রাইসার আব্বুর সাথে হাত দিলে নয়ন বলে ওঠে, নেন খান, বিষ দেয় নাই। কি নয়ন, আবার আগের রূপে চলে গেলে নাকি? জি স্যার, আমি ভুলে গেছিলাম, আমি তো গরিব ঘরের সন্তান, আমি তো ভাই ভাবির দয়াতে বেঁচে আছি। নয়নের কথা শুনে নেহার আব্বু আম্মু হেসে দিল। নেহা বলে ওঠে, নয়ন প্লিজ, আগের মতো হয়ে যাও। আই রিয়েলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হাই হাই ম্যাম, এইসব কি বলেন? ছি ছি, এইসব কথা বলবেন না। আপনি আমার ম্যাম হন, আমি আপনার বাড়ির চাকর। নয়ন, তুমি এমন পরিবেশে কেন থাকছো? আমি বুঝতে পারছি না তুমি এমন কেন করছো। সবার অত্যাচার কেন সহ্য করছো? যে যেমন পারছে তেমন তোমাকে মেরে যাচ্ছে আর তুমি সব কিছু সহ্য করে যাচ্ছ। ম্যাম, আমি কাজের লোক, ভুল করলে আমাকে তো মার খেতেই হবে, এটা স্বাভাবিক। রনি স্যার, তাই বলে আপনার কাছে ক্ষমা চাইবো? ওইটা যদি ভেবে থাকেন তাহলে জীবনে বড় ভুল করবেন। আমি কাজের লোক হতে পারি, তাই বলে আমার প্রিয় মানুষদের দিকে হাত দিলে আমি হাত ভেঙে ফেলবো। সব বুঝলাম, আমার ভাই অন্যায় করেছে, মারছস। তুই কাজের লোক না, যা আমাদের জন্য রান্না করবি, রান্না করে আমাদের খাওয়াবি। অবশ্যই ম্যাম, আপনারা কি খাবেন বলেন, আমি এখন রান্না করে নিয়ে আসছি। রাইসা কিছু বলতে যাবে তখনই নেহা নয়নের হাত ধরে বলল, কি শুরু করছো? এত সময় এত রূপ ধরো? ধ্যাত ম্যাম, বারবার আমার হাত ধরবেন না তো। স্যার, আপনার মেয়ের কি লজ্জা কম নাকি? কাজের লোকের হাত ধরে জড়িয়ে ধরে যখন যা ইচ্ছে হয় তাই করে। আপনার মেয়ের কি লজ্জা একেবারে নাই নাকি? আমি কাজের লোক হতে পারি, তাই বলে আপনার মেয়ে আমার সাথে যা মন চাইবে তাই করতে পারে না। নয়নের কথা শুনে নেহা রেগে বলে ওঠে, আমি তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী। আমি যা ইচ্ছে তাই করতে পারি, বুঝতে পারছো? নেহার কথা শুনে সবাই চমকে গেল। নয়নের আম্মু বলে ওঠে, স্ত্রী মানে? নয়নের স্ত্রী মানে? হ্যাঁ, আমি ওর স্ত্রী আর ওই আমার হাজব্যান্ড। কে আপনার হাজব্যান্ড? আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি আমার মালকিন, আমি আপনার চাকর, এর বাইরে কোনো সম্পর্ক আপনার সাথে নাই। নয়ন, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারি নাই, প্লিজ আর আমার উপরে রাগ করে থেকো না। নয়ন নেহার হাত এক ঝটকে সরিয়ে দিল। মালকিন মালকিনের মতো থাকেন। নয়ন, আমার মেয়ে আগের মতো নাই, ও অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই তোমাকে অনেক খুঁজেছে, তুমি চলে যাওয়ার পর অনেক ভেঙে পড়েছিল। ওই নিজেকে ভুল বুঝতে পারছে। ওর সাথে আর রাগ করো থেকো না। উনি নিজের পরিবর্তন করুক বা ভেঙে পড়ুক বা জাহান্নামে যাক, তাতে আমার কিছু যায় আসে না। ওনার পরিবর্তন দিয়ে এখন আমি কি করব? উনি তো আমাকে ঘৃণা করতো, ঘৃণার লেভেল এত যে আমার সন্তানে খুন করেছে। নয়ন কথাটা বলে হাসতে লাগলো, চোখে পানি গড়িয়ে পড়ছে। সবাই থমকে গেল। নেহার আব্বু আম্মু বসা থেকে উঠে পড়ল। নেহা অবাক হয়ে নয়নের দিকে তাকালে। নেহার আব্বু বলে ওঠে, এসব কি বলছো নয়ন? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে।
আপনার মেয়ে আমার সন্তানকে ফেলে দিয়েছে। ওর পেটে রাখতেও ঘৃণা হচ্ছিল, তাই আমার সন্তান ওই ফেলে দিয়েছে। কি ভাবছেন নেহা চৌধুরী? আমি এসব কখনো জানতে পারবো না? আমার কাছে সব প্রমাণ আছে। আপনার কি মনে হয় আপনি এত অবহেলার পরেও আমি কিভাবে আপনার কাছে থাকছি? আর হঠাৎ করে আপনাকে মুক্ত দিয়ে চলে আসলাম। আমি আপনার সাথে সারা জীবন থাকতে পারতাম, কিন্তু আপনি আমাকে এত ঘৃণা করেন যে নিজের সন্তানের খুন করতে একবারও নিজের বিবেকে বাঁধে নাই। যেদিন হসপিটালে গেছিলেন আমার বান্ধবীও ছিল, ওই সব কিছু আমাকে জানিয়েছিল, ভিডিও কল দিয়ে দেখেছিল। নয়ন কথাগুলো বলে রান্না করতে লাগলো। নেহা নয়নকে বলল। নয়ন, আমার কথা শোনো। তুমি আমাকে ভুল বুঝছো। নেহা নয়নের হাত ধরতেই নয়ন এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল। আমাকে একদম টাচ করবেন না। আপনাকে আমি ঘৃণা করি। আপনাকে আমি বউ হিসেবে আর মানি না। আর আব্বু আম্মু ভাইয়া ভাবি, ছোটোবেলায় 2 লাখ টাকার জন্য তোমরা আমাকে বের করে দিয়েছিলে বাড়ি থেকে। আমাকে অনেক মেরেছিলে, অনেক কিছু বলেছিলে। আমার তোমাদের উপরে কোনো অভিযোগ নাই। তোমরা আমার উপরে অত্যাচার করলেও আমাকে খাইয়েছো, বড় করছো। আমার একটা কর্তব্য আছে। আতিয়া, আমার রুমে দেখ, একটা ব্যাগ আছে আলমারিতে, ওইটা নিয়ে আয় তো। আতিয়া চলে গেল। নয়ন নেহাকে বলল। নয়ন, তুমি আমার কথা একবার শুনবে? তুমি আমার কথা শুনলে বুঝতে পারবে তুমি আমাকে ভুল বুঝছো। আমার পুরো কথাটা শোনো। জাস্ট সেট আপ। আমি কোনো কথা শুনতে চাই না। আর আপনাকে ভেবেছিলাম আমার স্ত্রী হিসেবে রেখে সারা জীবন তিলে তিলে কষ্ট দিব, বাট এখন তো দেখছি আপনি আবার আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। আমার প্রতি একটু হইলেও হয়তো মায়া জন্ম নিয়েছে। তাই এখন সময় সব থেকে ভালো সময় আপনাকে ডিভোর্স দেওয়া। তাহলে আপনার জন্য যন্ত্রণাকর হবে। নয়নের কথা শুনে নেহা থমকে গেল। নেহা কিছু বলতে যাবে, নয়ন থামিয়ে দিল। আতিয়া আসলে নয়ন ব্যাগটা নিয়ে ওর ভিতর থেকে দলিল বের করলো, সাথে কয়েকটা গাড়ির চাবি আর বাড়ির চাবি। নয়ন বের করে বলল। আম্মু আব্বু, এটা তোমাদের। আর ভাইয়া, এটা তোমার। আর ভাবি, এটা আপনার। আর আম্মু, এই চাবিটা তোমার। লোকেশন সেন্ড করে দিচ্ছি, এই জায়গায় যাবে রানবিলা। ওইটার চাবি এইটা। আর আতিয়া, তোর জন্য এই চাবি। পিঙ্ক কালার রুমটা তোর। নয়নের কথা শুনে অবাক হয়ে তাকালো। নয়নের ভাবি ভাইয়া আম্মু কিছু বলতে যাবে, নয়ন থামিয়ে দিয়ে বলল। থাক, আমি জানি কি বলতে চাচ্ছ। আমার সম্পর্কে তোমাদের কিছু জানা লাগবে না। আর মাসে মাসে খরচ চলে যাবে যতদিন আমি বেঁচে থাকি। নয়ন, এত টাকা তুই কোথায় পাইলি? আমি কোনো অন্যায় করে ইনকাম করি নাই। আমার হালাল ইনকামের টাকা। আমাকে একজন সাহায্য করেছিল, তার সাহায্য আমি দেশে বাইরে গেছিলাম। কঠোর পরিশ্রম করে বাড়ি আর নিজস্ব একটা ব্যবসা দাঁড় করেছি। আর মাঝখানে ওনার সাথে আমার পরিচয় হয়। অ্যাক্সিডেন্টে ওনাকে আমি বাঁচিয়েছিলাম, সেই থেকে ওনার সাথে ভালো সম্পর্ক হয়। হঠাৎ করে একদিন ওনার বিয়েতে দাওয়াত খেতে গিয়ে আমার সাথে বিয়ে হয়ে যায়। পাত্র মাদক ব্যবসায়ী ছিল। 3 বছর সংসার পর ওনাকে ছেড়ে আমি এখানে চলে এসেছি একটু শান্তির জন্য। বাট আমার ভাগ্যে শান্তি লেখা নাই। তাই যেখানে যাই সেখানে শুধু কষ্ট পেতে হয় আর অবহেলা পেতে হয়। ভালো থাকো, আর কখনোই তোমাদের সাথে দেখা না হোক। নয়ন চলে যেতে নিবে তখন নেহা হাত ধরে টান দিয়ে নয়নের গালে সজোরে থাপ্পড় মেরে বলল। ব্যাস, অনেক হয়েছে। নরম সুরে কথা বলে দেখি ভাব বেড়ে গেছে, তাই না? কখন থেকে বলছি আমার কথা শুনতে, আমাকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে না, তাই না? এই শুনো, আমার দরকার নাই আর তোমার ভালোবাসা পাওয়ার। দরকার নাই আমাকে তোমার পাত্তা দেওয়া। আমাকে তুমি ঘৃণা করো, বাট আমার কথা পুরোটা শুনে তুমি এখান থেকে যাবে। না হলে আমি তোমাকে যেতে দিব না। তুমি ভালো করে জানো, আমি জিদ ধরলে সেইখানে তোমার মতো নয়নের খাওয়া হবে না। আমাকে তুমি জিদ দেখাচ্ছ? তুমি যদি আগে নয়নকে ভেবে থাকো, জীবনের সবথেকে বড় ভুল করবে। তুমি আগের নয়ন হও বা এখনকার নয়ন হও, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার কথা শুনবে, তারপর এখান থেকে চলে যাবে। আমি তোমাকে আটকানো তো দূর, তাকাবও না তোমার দিকে। কি বুঝাবে? হ্যাঁ, ভুল করে পড়ে গেছে নাকি? জাস্ট শাট আপ। আমার পুরো কথা শোনো। তোমার বান্ধবী যা শুনছে, যা বলছে সব সত্যি, বাট এখানে আসল কাহিনী আরেকটা। আমি প্রেগনেন্ট ছিলাম, বাট আমার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। সেদিন আমি হসপিটালে যাই, তার 1 সপ্তাহ আগেই হয়েছিল। সেদিন আমি আমার ফ্রেন্ডদের জন্য গেছিলাম। ওই দর্শিতা ছিল। ওই বাচ্চাটা রাখা কোনোভাবে সম্ভব ছিল না। আমি বাধ্য হয়ে ওর সাথে গেছিলাম। আমি মা, আমার তোমার উপর রাগ থাকতে পারে, তাই বলে আমি আমার সন্তানকে মেরে ফেলবো? তুমি আমাকে এই চিনছো? এই তোমার ভালোবাসা?
ভালো হয়েছে আমি আমার সন্তানের খুনি। সেদিন রাগের চোটে তুমি আমাকে ধাক্কা না দিলে সেদিন কিছু হতো না। তুমি ধাক্কা দিয়ে যে গেলে একবার পিছনে তাকিয়েছিলে যে আমার কি অবস্থা। যাও, এখন যাও, তাও মিথ্যা অভিযোগ দিবে না। নেহার কথা শুনে নয়ন থমকে গেল। নেহা ধাক্কা দিয়ে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। নয়ন নেহার আব্বু আম্মুর দিকে তাকালে নেহার আম্মু বলে, নেহা ঠিক বলছে, সেই দিন ওর মিসক্যারেজ হয়েছিল, ওই অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তুমি তো ওর খোঁজ নেও নাই, অফিসের কাজে ব্যস্ত ছিলে, ওই নিজেই অনেক রেগেছিল। আমি বোঝানোর পর শান্ত হয়, বাট তুমি তো একেবারে নিরুদ্দেশ হয়ে যাও, তোমাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। নেহা তোমাকে ভালোবাসে নয়ন, ওই তোমাকে হারানোর পর ফিল করছে, ওই তোমাকে ভালোবাসে, যেটা অনেক দেরি হয়ে গেছিল। নয়ন রাগে দুঃখে মাথার চুল টানতে লাগলো। নয়ন বলতে লাগলো, আমি এখন কি করব? উফ, একবার নেহাকে প্রশ্ন করা উচিত ছিল আমার। একবার যদি জিজ্ঞেস করতাম। উফ, সব জায়গায় শুধু ঝামেলা করি। ওর কাছে যাও। ওই জীবনেও আমার কথা শুনবে না, ওই আমাকে দেখলে রেগে যাবে। স্ত্রীরা যত স্বামীর ওপর রাগ করে থাকুক না কেন, স্বামীরা একটু ভালো ব্যবহার ভালোবাসা দেখলেই স্ত্রীদের রাগ এমনিতেই কমে যায়। তুমি যাও নেহা, ম্যামকে বোঝাও, দেখো উনি রাগ করবে না। ভাবি ওই অনেক জিদ্দি মেয়ার রাগী, একবার জিদ হলে ওইটা করে ছাড়ে। ওই আমার সাথে এখন জীবনেও কথা বলবে না। যতদিন কথা না বলে তুমি চেষ্টা চালিয়ে যাবে তার রাগ জিদ ভাঙানোর জন্য। মাথা কাজ করছে না। ভাইয়া যাও ভাবির কাছে। নয়ন দৌড়ে চলে গেল উপরে। নেহার রুমের সামনে গেলে বুকের ভেতর ধুকধুক করতে লাগলো। নয়ন বুকে ফু দিয়ে সাহস নিয়ে ভেতরে আস্তে আস্তে ঢুকলো। দেখে নেহা কান্না করছে। নয়ন আস্তে আস্তে নেহার পাশে বসে কাঁধে হাত রাখতে নেহা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার রুমে আসার? এখন এখান থেকে চলে যাও। এখানে কেন আসছো? না মানে, আসলে তুমি যে কান্না করছো, এটা কি আসলে পানি নাকি মধু? একটু দেখি তো। নয়ন কথাটা বলে নেহার চোখের পানি ঠোঁট দিয়ে মুছতে যাবে, সাথে সাথে নেহা থাপ্পড় মেরে খাটের উপর বসিয়ে দিল। নয়ন গালে হাত দিয়ে অসহায়ভাবে তাকিয়ে বলল, আমি তো শুধু চেক করতে চাইছি, এভাবে থাপ্পড় না দিলে পারতে। জাস্ট শাট আপ। একদম আমাকে তুমি বলে ডাকবে না, ম্যাম বলে ডাকো। তোমার সাথে তো আর আমার কোনো সম্পর্ক নাই। ও আচ্ছা, ম্যাম আপনাকে কি টিস্যু নিয়ে এসে দিব? না মানে আমি তো কাজের লোক, আমার দায়িত্ব এটাই। নয়ন নেহার দিকে টিস্যু দিতে যাবে। নেহা রেগে নয়নের মুখে ঘুষি মারতে যাবে, সাথে সাথে নয়ন নেহার মাথার পিছনে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নেহা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে নয়ন আরও শক্ত করে ধরল। দুজন জোড়াজোড়ি করাতে খাটে ঠাস করে পড়ে গেল। নেহা নয়নের উপরে গিয়ে পড়ল। নয়ন শক্ত করে জড়িয়ে ধরে বলল, ম্যাম দেখেন তো, বুকের ভিতরে কার যেন নাম বলছে, আপনি শুনতে পান নাকি দেখেন তো। নয়নের কথা শুনে নেহা বলে, ছাড়ো আমাকে, না হইলে কামড় দিব কিন্তু। আমার মেজাজ খারাপ করো না এখন, এখান থেকে চলে যাও। যা মন চায় তাই করো, বাট আমি তোমাকে ছাড়ছি না। কত বছর ধরে তোমাকে বুকে নিয়ে ঘুমাই না? নেশা অবস্থায় তো সবসময় এসে ঘুমাতে, তাছাড়া তো আর তেমন আদর করতে দিতে না। তোমাকে আদর করার জন্য আমি শুধু দিন গুনতাম, কখন তুমি উত্তেজিত হয়ে আসবে, আমার উপরে অধিকার খাটাবে, আর আমি তোমাকে মন ভরে আদর করবো। লুচ্চা, তার মানে তুমি ঢং করে বলতে আমার কাছে আসবে না, আমাকে ধরবে না, আমাকে ঘুমাতে দেন। ইয়ে মানে, আসলে আমি তো জানি আমার বউ জিদ্দিওয়ালা, যেটা না করবো ওইটা জোর করে করবে, তাই আর কি। নয়নের কথা বলা আর মুখের ভঙ্গি দেখে নেহার চোখ কপালে উঠে গেল। নেহার আগে মারতে লাগলো। নয়ন নেহার হাত থেকে বাঁচার জন্য নেহাকে নিচে ফেলে দুহাত চেপে ধরে দুই ঠোঁট এক করে দিল। হঠাৎ করে নয়নের ফোন বেজে উঠল। নয়ন নেহাকে ছেড়ে দিয়ে ফোনটা বের করতে চমকে গেল। নয়ন তাড়াতাড়ি করে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আন্টি কিছু হয়েছে কি? আমি ঢাকাতে এসেছি, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? কোথায় আছেন? আমি এখন আসছি। নয়ন কথাগুলো বলে রুম থেকে বের হইলে নেহা ও নয়নের সাথে বের হইল। নয়ন নিচের দিকে তাকাতে অবাক হয়ে গেল। নয়ন ফোন কেটে তাড়াতাড়ি করে নিচে নেমে সামনে থাকা মহিলাকে দেখে জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে গেল। রাহেলা বেগম বলে ওঠে,
নয়তো তুমি এখানে কি করছো? এইটা আমার শ্বশুর বাড়ি। আন্টি, এইটা আপনাদের বৌমা। নেহা, এইটা আমার আন্টি। নেহা সালাম দিয়ে রাহেলা বেগমকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ। ধন্যবাদ আন্টি। নয়ন, তুই ওনাকে চিনিস? হ্যাঁ, চিনি। নয়নের কথা শুনে নয়নের আব্বু আম্মুকে কিছুটা ভয় পেতে দেখলো। নেহার আব্বু বলে ওঠে, ভাবি বসেন। রাহেলা বেগম বসলো, নয়ন তার পাশে বসলো। রাইসার আব্বু বলে, ম্যাম বসেন। আমার কি সৌভাগ্য, আপনার মতো মানুষকে আমি আমার সামনেই দেখতে পারছি। ম্যাম বসেন। রাইসার আব্বু তাড়াতাড়ি করে উঠে দূরে দাঁড়ালো। রাহেলা বেগম বসলো, নয়নের আব্বু আম্মুর দিকে তাকালো। নেহার আব্বু বলে ওঠে, ভাবি, আপনার কোনো দরকার পড়লে আমাকে জানাতেন। আমি তো দেশে এসেছি, এত কষ্ট করে আসলেন। আপনি উত্তেজিত হবেন না দয়া করে। আমি এখানে আমার মূল্যবান জিনিস নিতে এসেছি। মূল্যবান জিনিস মানে? কি দরকার আন্টি? আমাকে বললে তো আমি নিয়ে যাইতাম। রায়ান সাহেব, অনেক খোঁজাখুঁজির পর আপনাকে পেলাম। আপনার পুরনো বাড়িতেও গিয়েছিলাম, ভাড়া বাড়িতেও গিয়েছিলাম, সব জায়গায় খোঁজাখুঁজির পর লাস্ট আপনার এক ভাইয়ের সাথে দেখা হইলে তিনি আমাকে এখানের ঠিকানা দিয়েছে। আমার মূল্যবান জিনিস কোথায়? রাহেলা বেগমের কথা শুনে সবাই নয়নের আব্বু আম্মু কাঁপতে লাগলো। নয়নের আব্বু বলে ওঠে, আমি বুঝতে পারছি না কি বলতে চাচ্ছেন। ঠিকই আমাকে চিনতে পারছেন, আর ঠিকই আমার কথার মানে বুঝতে পারছেন। আমি তাকে নিয়ে যেতে চাই। সম্ভব না, সেই মারা গেছে। মিথ্যা বলবেন না, মিথ্যা বলা মহাপাপ। আমি আপনার সম্পর্কে খবর নিয়ে এসেছি। আপনি কতটা মিথ্যাবাদী আর প্রতারক লোক। তাড়াতাড়ি আমার সন্তানকে ডাক দেন। আমি আমার সন্তানকে নিয়ে যাব। বুঝতে পারছেন না আমার কথা? সত্যি আমার সন্তানকে বের করে দিবেন না, না হলে। ইশারা করলে গার্ড দৌড়ে আসলো। নয়নের আব্বুর কলার ধরে নয়ন রেগে বলে ওঠে, আন্টি আমাকে অনেক সাহায্য করেছেন, আমি মানছি, বাট আমার সামনে আমার বাবা মাকে অসম্মান করতে পারেন না। নয়নের কথা শুনে রাহেলা বেগম বেশ অবাক হয়ে বলল, তোমার বাবা মা মানে? তোমরা কয় ভাই বোন? এই কলা ছাড়ো। আমরা 2 ভাই 1 বোন। তার মানে তুমি আমার? কথাটা বলতে যাবে তখনই নয়নের আম্মু বলে ওঠে, একদম না, ভুলেও আমার সন্তানের দিকে হাত বাড়াবেন না। রোহন আমার সন্তান, ওই শুধু আমার সন্তান, আর কারো না। মানে কি? আমি তোমার সন্তান, এটা তো সবাই জানে, সেটা আবার এভাবে বলার কি আছে? এই আমার সন্তানের আমি খোঁজ খবর নিতে এসেছি। আমার বড় একটা ছেলে আছে, মেজো কোনো ছেলে নাই। এই আমার সন্তান হবে, তোমরা না। দুজনে তর্ক দেখে সবাই অবাক হয়ে তাকালো। বিশেষ করে নয়ন দুজনের মুখের দিকে তাকিয়ে কথা শুনতে লাগলো। এক পর্যায়ে নয়ন চিৎকার দিয়ে বলল, প্লিজ থামবেন দুজন, কি শুরু করছেন? নয়নের ধমকে দুজন চুপ হয়ে গেল। রাহিলা বেগম নয়নকে জড়িয়ে ধরে বলল, নয়তো তুই আমার সন্তান, আমি তোর আসল মা। ওনারা তোর আসল বাবা মা না। আব্বু আম্মু, সত্যিটা বলো, উনি এসব কি বলছে? আমি শুনেছিলাম ওনার ছেলেকে তাদের শত্রুর ডাস্টবিনে ফেলে দিয়েছিল। একজন লোক বাচ্চাকে তুলে নিয়ে যায়, তার মুখ ঝাপসা দেখে গেছে সিসিটিভিতে, সব দেখে গেছে। স্কেচ ওই শত্রু দিয়েছিল, এখনও তারা ওই বাচ্চাকে খুঁজছে। আমরা তারা না, ওনারা ভুল হচ্ছে। আব্বু, উনি ভুল তথ্য নিয়ে কোথাও যায় না। আমি ওনাকে 4 বছর ধরে চিনি। তুই ওনাকে কিভাবে চিনোস? আমাকে যেদিন মেরে বাসা থেকে বের করে দিয়েছিলে, আমি রাস্তায় রাস্তায় থাকছি। 5 দিনের মাথায় ওনার মেয়ে কার অ্যাক্সিডেন্ট করেছিল। আমি ওনাকে হসপিটালে নিয়ে গেছিলাম, রক্ত দিয়েছিলাম। সেখান থেকে ওনার সাথে আমার পরিচয়। আমাকে দেশের বাইরে যেতে ওনার মেয়ে সাহায্য করেছিল। আমি আজ এত কিছু, সব কিছু ওনাদের জন্য হয়েছে। নয়তো আমার কাছে সব প্রমাণ আছে। এই দেখ এই ভিডিওটা, আর পিকগুলো দেখ। রাহিলা বেগম ভিডিও দেখালে নয়ন চমকে গেল। নয়ন বলে ওঠে, এইটা তো আমি, আমার হাতে এই চিহ্ন আছে। নয়ন কথাটা বলে ওর আব্বু আম্মুর দিকে তাকাতে নয়নের আব্বু আম্মু মাথা নিচের দিকে তাকালো। নয়ন হাসি দিয়ে বলল, আব্বু আম্মু, আমি জানি তোমরা কেন ওনাদের সত্যিটা বলছো না। ভয় পেও না, তোমাদের থেকে কিছু কেড়ে নিব না। আমার কিছু দরকার নাই, তোমরা ভালো থাকো, এটাই সারা জীবন চেয়েছি। নয়নের আব্বু আম্মু নয়নের দিকে তাকিয়ে বলল, আমরা তোর কোনো কিছু চাই না, আমরা তোকে নিজের সন্তানের মতো ভালোবাসি। এখানে রাফির কাঁধে সব কিছু। ওর মুখের উপর কিছু বললে আমাদের এখন এখান থেকে বের করে দিত। তোর সাথে খারাপ ব্যবহার করলেও তো তোকে 3 বেলা খাইতে দিত। তুই বেকার ছিলি, এত বছর পর
আমাদের কাছে ফিরে আসছস, এতে আমরা অনেক খুশি, কিন্তু প্রকাশ করতাম না। এটা তো সব কিছু, আমাদের এসবের দরকার নেই। আর আমরা গ্রামে চলে যাব। ছেলের ঘরে বসে খাইতে এখন লজ্জা করে। এক বেলা কম খাবো, তাও তো সমস্যা থাকবে। নয়নের আব্বু আম্মু কান্না করতে লাগলো। রাফি নয়নের ভাবি মাথা নিচের দিক করে থাকলো। আতিয়া বলে ওঠে, ভাইয়া সব নিয়ে নাও, তাও তুমি আমাদের ছেড়ে যেও না। ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নয়নের হাতে ওর আব্বু দলিল দিতে যাবে, তখনই নয়ন থামিয়ে দিয়ে বলল, আমার কারো উপরে রাগ অভিমান নাই আব্বু, আমি এটা সব তোমাদের ভালো রাখার জন্য করছি। তোমরা এসব আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাদের কত ভুল বুঝছি, আমাকে ক্ষমা করে দিও। আমি এখন বুঝি ওই সময়টা রাগ করা স্বাভাবিক। আমাকে 2 লাখ টাকা দিলে তো আমি বাট পার্কে দিয়ে সব টাকা হারিয়ে ফেলতাম। কত কষ্ট করে টাকাটা গোছাইছো, আমাকে ক্ষমা করে দিও আব্বু। নয়ন ওর আব্বুকে জড়িয়ে ধরলো। নয়নের আব্বু কান্না করতে লাগলো। নয়ন ওর আব্বু আম্মুর সাথে সকল ভুল বোঝাবুঝি শেষ করে নিল। রাহেলা বেগম বলে ওঠে, নয় তাহলে যাওয়া যাক, চল, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আর নেহা তুমিও চলো। নয়ন আর নেহা দুজন রেডি হতে চলে গেল। রাহেলার সাথে তারা বাসায় গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে পরিচয় হয়ে নিল। সবাই নয়নকে আদর করতে লাগলো। নয়নের আব্বু বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। নয়ন সবার সাথে কথা বলে নেহাকে নিয়ে রুমে চলে গেল। ওইখানে কয়েকদিন থেকে নেহা নয়ন বাসে চলে আসলো। নয়ন নেহার হাত ধরতে যাবে, সাথে সাথে নেহা চ্যাত করে উঠে বলল, ধরবি না। এই কয়েকদিন একবারও আমার খোঁজ নিয়েছোস? বাবা মা ফ্যামিলি পেয়ে তো আমাকে ভুলে গিয়েছিলি। কাজিনদের নিয়ে থাকোস, যা ওদের সাথে ঘুমা, ওদের সাথে গিয়ে থাক। নেহার রাগ দেখে নয়ন হেসে দিল। নয়ন জোর করে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, ওরে ওরে বাবা, এত রাগ? আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, আর এমন হবে না। আসো আদর করি, তাও অভিমান করো না বউ আমার। নয়ন নেহাকে কোলে তুলে নিল। নেহা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নয়ন নেহাকে খাটের উপর ফেলে ঝাঁপিয়ে পড়ল। নেহা নয়নের স্পর্শে সকল অভিমান রাগ গলে পানি হয়ে গেল। নেহা নয়নকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। আর তাকিয়ে আছেন কেন? যান, বাকিটা ইতিহাস হয়ে গেছে।